নতুন অভিযান, নতুন অভিযান। নতুন অভিযান? কাদের অভিযান? আমাদের। ওকে, তুমি পাঙ্গা বার করলে কেন? ওকে কেটে ফেলবে নাকি? না কর্তা, মরা লোক তো আর কথা কয় না। ওকে টাঙ্গা বার করে ভয় দেখাবো। মসিয়ে রোলা, এখানকার অরণ্যে কখনো দাবানল দেখেছেন? ও আবার কি ব্যাপার? শত্রুদের আক্রমণ? আমি কাঁটা দিয়েই কাঁটা তুলতে চেয়েছিল। মাঝখান থেকে আমরা যথাসময় সরে এসেছি। জোফারের দল এসে পড়েছে মৌ মৌ বিদ্রোহীদের সামনাসামনি। এটাই তো আমার রণকৌশল। দাবানল যদি আমাদের আক্রমণ করে? অসম্ভব। আর আমরা জলারও ওপারে গিয়ে দাঁড়াবো। সবাই আরো দূরে চলো, জলাভূমির ওপারে। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্কেরি টেলস। বিভিন্ন স্বাদের ভূতের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল স্কেরি টেলস। আমাদের স্কেরি টেলসে অনেকগুলো ভূতের গল্প পরপর তোমাদের শোনানো হয়ে গেছে। তাই জন্যে আজ একটু স্বাদ বদলের জন্য বিমল কুমারের একটি দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার গল্প তোমাদের শোনাবো। আজ স্কেরি টেলসে তোমরা শুনবে হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল কুমার অ্যাডভেঞ্চার মানধাতার মুল্লুকে। প্রসঙ্গত এখানে বলে রাখি, এই গল্পটি কিন্তু আকারে অনেকটাই বড়, প্রায় 3 ঘন্টার মতো হবে। তাই জন্যে আমাদের গল্পটাকে দুটো পর্বে তোমাদের জন্য ভাগ করে আনতে হচ্ছে। এর মধ্যে আজকে তোমরা শুনবে প্রথম পর্ব, এবং আগামীকাল ঠিক এই সময় আবার তোমাদের জন্য দ্বিতীয় পর্ব আসবে। আমাদের আজকের গল্পটা কেমন তোমাদের লাগছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাও। আর গল্পের কোন অংশটা তোমাদের সবচেয়ে বেশি রোমহর্ষক লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প, বিমল কুমার অ্যাডভেঞ্চার মানধাতার মুল্লুকে, প্রথম পর্ব। প্রভাতী চায়ের পেয়ালায় প্রথম চুমুক দিয়ে খবরের কাগজের তারিখের দিকে তাকিয়ে কুমার বলল, ওহে বিমল, আজ সকালে মিস্টার রোলার আসবার কথা, মনে আছে তো? হ্যাঁ, কিন্তু দুনিয়ায় এত লোক থাকতে আমাদেরই তিনি খুঁজে বার করলেন কেন? সেইটাই তো বুঝতে পারছি না। টেলিফোনে আসল ব্যাপার তিনি ভাঙতে চাইলেন না, কিন্তু তার কথাগুলো কেমন যেন রহস্যময় বলে বোধ হলো। খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় দৃষ্টি নিবদ্ধ করে কুমার বলল, বেশ, অপেক্ষা করা যাক। মিস্টার রোলার আবির্ভাব হলেই সব রহস্য পরিষ্কার হয়ে যাবে। রোলা নাম শুনে বোঝা যায় ভদ্রলোক জাতে ফরাসি। আমরা তাকে চিনি না, কিন্তু তিনি আমাদের ঠিকানা জানলেন কেমন করে? সিঁড়িতে হলো পায়ের শব্দ, একাধিক ব্যক্তির পায়ের শব্দ। তারপরে ঘরের ভিতরে বিনয়বাবু ও কমলের আবির্ভাব। যারা মেঘদূতের মর্তে আগমন, ময়নামতির মায়াকানন, হিমালয়ের ভয়ঙ্কর, নীলসায়রের অচিনপুরে ও সূর্যনগরীর গুপ্তধন প্রভৃতি উপন্যাস পাঠ করেছেন, তাদের কাছে বিনয়বাবু ও কমলের নতুন করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। এখানে কেবল এইটুকু বললেই যথেষ্ট হবে যে জ্ঞানী, বিজ্ঞানী ও চিন্তাশীলতায় বিনয়বাবু হচ্ছেন অদ্বিতীয়। লোকে তাকে মূর্তিমান সাইক্লোপিডিয়া বলে মনে করে। কমল তার পালিত পুত্র। বিমল কুমারের বহু দুঃসাহসিক অভিযানে কমলকে নিয়ে তিনি হয়েছেন তাদের সহযাত্রী। দলের মধ্যে বয়সে সবচেয়ে বড় হচ্ছেন বিনয়বাবু এবং সবচেয়ে ছোট হচ্ছে কমল। বিমল একটু বিস্মিত স্বরেই বলল, সকালবেলায় নিজের লাইব্রেরির কোণ ছেড়ে আমাদের কাছে আপনি? ব্যাপার কি বিনয়বাবু? এ যে মোহাম্মদের কাছে পর্বতের আগমন। নতুন অভিযান, নতুন অভিযান। কুমার খবরের কাগজখানা ফেলে দিয়ে বিনয়বাবুর মুখের দিকে সমুৎসুক দৃষ্টিপাত করলে। বিমল কৌতূহলী কণ্ঠে শুধলে,
নতুন অভিযান? কাদের অভিযান? আমাদের। এমন সময় বিনয়বাবুর গলা পেয়ে রামহরি প্রবেশ করে তার পায়ে হাত দিয়ে প্রণাম করলে। বিমল বললে, আরে চাটা নিয়ে এসো রামহরি, বিনয়বাবু সুখবর এনেছেন। কি সুখবর গো বাবু? আমাদের খোকা বাবুর জন্য খুকি বিবি আনবেন নাকি? আমরা আবার নতুন অভিযানে বেরিয়ে পড়ব। রামহরির মুখের হাসি শুকিয়ে গেল। সে বলল, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, ওসব অভিযানের মানে জানি না। তবে কথার ভাবে মনে হচ্ছে আবার বুঝি সবাই মিলে হাগরের মতো দেশ বিদেশে ছুটোছুটি করে বেড়াবে। বিমল মুখ টিপে হাসতে হাসতে বলল, বোধহয় তাই রামহরি, বোধহয় তাই। বিনয়বাবু বোধহয় আমাদের কোনো নতুন দেশ দেখাতে চান। কি তাই নয় কি বিনয়বাবু? প্রায় তাই বটে। অবশ্য তোমরা যদি রাজি হও। ত্রিভুবনে পাতাল ছাড়া কোন দেশটা দেখতে তোমরা বাকি রেখেছ খোকা বাবু? তবে কি এবারে তোমরা পাতালের দিকে ছুটে যাবে নাকি? দেশের নামটা এখনো শুনিনি রামহরি, তবে নতুন অভিযানের কথা শুনেই আমার পা দুটো কিন্তু দৌড় মারবার চেষ্টা করছে। আচ্ছা বিনয়বাবু, আপনি আমাদের কোথায় নিয়ে যেতে চান? সে কথা যিনি বলবেন তিনি এখনই এসে পড়বেন। আমি তার অগ্রদূত মাত্র। আপনি কি মিস্টার রোলার কথা বলছেন? ঠিক তাই। এইবারে বোঝা গেছে। তাহলে আপনার পরামর্শেই মিস্টার রোলা আমাদের এখানে আসতে চান। রামহরির দিকে আর চোখে তাকিয়ে মাথা চুলকোতে চুলকোতে বিনয়বাবু বললেন, হ্যাঁ, একরকম তাই বটে। তাহলে এবারে খাল কেটে কুমির আপনি তবে আনছেন। এখন বিনয় বাবু বুড়া বয়সে কি ভীমরতিতে ধরল, সাথে করে নিজেও খেপলেন আর পরকেও খেপাতে চাইলেন। আসছেন আমাদের কোন সমুদ্রে, নিয়ে যেতে চান কোন জমের বাড়ি। আচ্ছা রামহরি, ফিবারেই আমরা তোমার কথা কানে তুলি না, তবু ফিবারেই আমরা কোথাও যাব শুনলেই তুমি এমন হুলুস্থুলু বাঁধিয়ে মিথ্যে মুখ ব্যথা করো কেন বলো দেখি? তোমাদের ভালোর জন্যই গো বাবু, তোমাদের ভালোর জন্যই। মাথার ওপর দিয়ে বারে বারে যেসব ফাঁড়া কেটে গিয়েছে তা ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। এজন্যই মুখ ব্যথা করে মরি। নিয়তিকে চিরদিন কি ফাঁকি দেওয়া যায়? তোমাদের যদি এতই প্রাণের ভয় থাকে তাহলে তো আমাদের সঙ্গে না এলেও পারো। থামো, তোমাকে আর ফ্যাচ ফ্যাচ করতে হবে না। কালকের ফোঁচকে ছোড়া আমাকে এসেছেন উপদেশ দিতে। খোকা বাবুকে এতটুকু বয়স থেকে মানুষ করে তুলেছি। ও হচ্ছে আমার সন্তানের মতো। সন্তানকে জমের মুখে পাঠিয়ে কেউ যেন নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থাকতে পারে। ও রামহরি, তোমার আরেক সন্তান শান্তিভঙ্গ করতে চায় কেন? কেন আর খিদের চোটে? বাঘা দেখেছে তোমাদের জন্য খাবার এনেছি, অথচ তাকে এখনো খুশি করা হয়নি। যাও যাও, বাঘাকে ঠান্ডা করে এসো। রামহরির প্রস্থান। অল্পক্ষণ পরেই মিস্টার রোলা ঘরের মধ্যে প্রবেশ করলেন। লম্বায় চওড়ায় দশাসই চেহারা, চোখে চশমা, মুখে বিনয়বাবুর মতো দাড়ি গোঁফ এবং বয়সেও তার মতোই প্রৌঢ়, তবে দেহ এখনো যুবকের মতোই বলিষ্ঠ। ভদ্রলোকের শান্ত সৌম্য মুখ সহজেই দৃষ্টি আকর্ষণ করে। বিমল কুমার তাকে সাদরে সোফার উপরে বসিয়ে আবার চা, টোস্ট ও অমলেট প্রভৃতি আনবার জন্য রামহরিকে আহ্বান করলেন। বিনয়বাবুর দিকে তাকিয়ে মিস্টার রোলা শুধলেন, আমার এখানে আগমনের উদ্দেশ্য কি আপনি এদের কাছে প্রকাশ করেছেন? না, বিশেষ কিছুই বলেনি, সামান্য ইঙ্গিত দিয়েছি মাত্র। কিন্তু সেই ইঙ্গিতটুকুই হয়েছে আমাদের পক্ষে যথেষ্ট। মিস্টার রোলা, আপনি যদি আমাদের কোনো বিপজ্জনক অভিযানে যাত্রা করতে বলেন, তাহলে কিন্তু জানবেন আমরা বাইরে পা বাড়িয়েই আছি। ভগবানকে ধন্যবাদ, আমি যথাস্থানে এসে পড়েছি। এমন সময় চায়ের ট্রে হাতে করে রামহরির পুনঃপ্রবেশ। ট্রেখানা টেবিলের উপরে রেখে যাওয়ার সময় সে রোলার আপাদমস্তকের উপরে বিরক্তিপূর্ণ দৃষ্টি বুলিয়ে দিয়ে গেল। রোলা বললেন, গোড়ায় সংক্ষেপে নিজের কথা কিছু কিছু বলি, শুনুন। আমার নিবাস ফ্রান্সে। পৈতৃক সম্পত্তির প্রসাদী কোনোদিনই আমাকে জীবন যুদ্ধে যোগ দিতে হয়নি, কিন্তু পায়ের উপর পা দিয়ে নিষ্কর্মার মতো বসে থাকা আমার ধাতে সয় না। আমার দুটি মাত্র শখ আছে, নানা দেশ দেখা আর নানা ভাষা শেখা। পৃথিবীর কত দেশেই যে বেরিয়েছি, কখনো শহরে শহরে, কখনো জঙ্গলে জঙ্গলে।
কখনো পাহাড়ে পাহাড়ে, মরুভূমিতে, নির্জন দ্বীপে। কখনো ভয় পেয়েছি, কখনো মোহিত হয়েছি, কখনো বিস্ময়ে অবাক মেনেছি। এই ভারতবর্ষ আমার পুরাতন বন্ধু। এবার নিয়ে এখানে আমার 3 বার আসা হলো। প্রথমবারে এসেছিলাম হিমালয়ের তুষার মানবদের দেখবার কৌতূহল নিয়ে, কিন্তু পদচিহ্ন ছাড়া তাদের আর কিছুই দেখতে পাইনি। দ্বিতীয়বার এসেছিল মহেঞ্জোদারো আর হরপ্পা দেখবার জন্য। তাদের দেখে ভারতের প্রাচীন গৌরবের কথা ভেবে মন আমার শ্রদ্ধায় পরিপূর্ণ হয়ে উঠেছিল। এবার এখানে এসেছি স্বাধীন ভারতকে দেখবার জন্য, কিন্তু দেখছি দেশ স্বাধীন হয়েছে, মানুষ স্বাধীন হতে পারেনি। রোলা কিছুক্ষণ নীরবে চা পান করতে লাগলেন। বিমল বলল, আচ্ছা, আপনি বললেন আপনার নানান ভাষা শেখবার শখ আছে। আমাদের বাংলা ভাষা বোধহয় এখনো আপনি শেখেননি। রোলা অত্যন্ত শুদ্ধ বাংলায় বললেন, বিলক্ষণ। যে ভাষার মর্যাদা বাড়িয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং, সে ভাষা আবার শিখব না? কি আশ্চর্য! তবে আর আমরা ইংরেজিতে কথা কই কেন? ও ভাষা তো আপনারও নয়, আমাদেরও নয়। বেশ, তবে আপনার মাতৃভাষাতেই আমার কথা শ্রবণ করুন। আমি রোজ আপনাদের ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে কিছু কিছু লেখাপড়া করি। সেইখানেই বিনয়বাবুর সঙ্গে আমার আলাপ হয়। সেই পরিচয় ক্রমে পরিণত হয় বন্ধুত্বে। তার মুখেই আপনাদের অদ্ভুত কীর্তি কাহিনী শুনি। তাই আজ আপনাদের কাছে এসেছি সাহায্য ভিক্ষা করতে। কিন্তু আমরা কোন দিক দিয়ে আপনাকে সাহায্য করতে পারি? একটু মন দিয়ে শুনুন, কারণ এইবারে আসল কথা শুরু হবে। আজ থেকে প্রায় 5 বছর আগে ফ্রান্সের রাজধানী প্যারিস নগরের কাছে আশ্চর্য ঘটনা ঘটে। দেখা দেয় এক আজব জীব। আজব জীব? হ্যাঁ, স্থান কাল পাত্র হিসেবে উদ্ভটও বলতে পারেন। বিমলের মুখ দেখে বোধ হয় সে যেন নিজের স্মৃতিসাগর মন্থন করছে মনে মনে। হঠাৎ সে উঠে পড়ে পুস্তকাধারের ভিতর থেকে একখানা রীতিমতো মোটা বই বার করলেন। সেখানা হচ্ছে স্ক্র্যাপ বুক। খবরের কাগজ থেকে ছোট বড় নানা অংশ কেটে গঁদ দিয়ে তার মধ্যে জুড়ে রাখা হয়েছে। পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় থেমে বিমল বলল, 1947 খ্রিস্টাব্দের 27 অক্টোবর তারিখের স্টেটসম্যান পত্রিকায় এই খবরটি বেরিয়েছিল। প্যারিস নগর থেকে 25 মাইল দূরবর্তী মেলুন নামে কোনো এক গ্রামের বাসিন্দারা গত সপ্তাহকাল ধরে এক আজগুবি জীবের অত্যাচারে নাকি সন্ত্রস্ত হয়ে উঠেছে। জীবটাকে দেখতে গরিলার মতো। তার গায়ে নাকি আছে রাঙা ওভারকোট এবং পায়ে আছে পাদুকা। ফরাসি সংবাদপত্রের বিবরণে প্রকাশ, তাকে বন্দি করার জন্য খানা তল্লা শিকারীরা দলে দলে দিকে দিকে বেরিয়ে পড়েছে। জীবটাকে সর্বপ্রথমে একদল শিশু আবিষ্কার করে। সে তখন অরণ্যের মধ্য দিয়ে দুলতে দুলতে এগিয়ে যাচ্ছিল। মিস্টার রোলা, আপনি কি এই ঘটনার কথাই বলতে চান? হ্যাঁ। খবরটা কৌতূহলোদ্দীপক বলেই আমি স্ক্র্যাপ বুকে তুলে রেখেছিলাম, কিন্তু তারপর এই সম্বন্ধে আর কোনো তথ্যই কাগজে প্রকাশিত হয়নি। আচ্ছা, জীবটা কি গরিলা? কিন্তু জামা জুতো পরা গরিলার কথা তো কেউ কোনোদিন শোনেনি। রোলা মাথা নেড়ে বললেন, না, সে গরিলা নয়। তবে কি আপনি তাকে মানুষ বলে মনে করেন? মানুষ বলতে আমরা ঠিক যা বুঝি সে তাও নয়। তার মানে? মানেটা ভালো করে বোঝাতে গেলে আমাকে সুদূর অতীতে অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগে ফিরে যেতে হবে। সেই যখন রোমশ ম্যামথ হাতি ও গন্ডার, খাঁড়া দেত বাঘ, গুহা ভল্লুক আর অতিকায় বৃষ প্রভৃতি জীবের দল পৃথিবীতে বিচরণ করত। সেসব কথা আমরাও কিতাবে কিছু কিছু পাঠ পড়েছি। খালি পশু নয়, তখন মানুষেরও অস্তিত্ব ছিল। আমি যখনকার কথা বলছি তখন হোমোসেপিয়েন বা সত্যিকার মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। নৃবিদ্যা বিশারদরা সত্যিকার মানুষদের নাম দিয়েছেন ক্রোম্যান। আমি তাদের কথাও বলছি না। তাদের আগেকার যুগে ইউরোপে যে মানুষদের সন্ধান পাওয়া গিয়েছে, পণ্ডিতদের কাছে তারা নিয়ানভার্তাল মানুষ বলে পরিচিত। সত্যিকার মানুষদের সঙ্গে তাদের কোনোই সম্পর্ক নেই। তাদের চেহারা অনেকটা গরিলার মতো দেখতে হলেও তারা গুহায় বাস করত, আগুনের ব্যবহার জানত, চকমকি পাথরের হাতিয়ার প্রভৃতি তৈরি করতে পারত। আরও নানা জাতের তথাকথিত মানুষের সন্ধান পাওয়া গিয়েছে, যেমন জাভা দ্বীপের বানর মানুষ, ইংল্যান্ডের
পিলডাউন মানুষ, আফ্রিকার রোডেশিয়ান মানুষ, এরাও কেউ সত্যিকার মানুষের জ্ঞাতি নয়। কোনো কোনো ক্ষেত্রে এসব হচ্ছে 40-50 হাজার বছর আগেকার কথা। আবার কোনো কোনো জাতের মানুষ পৃথিবীতে দেখা দিয়েছে আরও অনেক কাল আগে। নৃতত্ত্ববিদের মতে অন্তত 2 লক্ষ বৎসর আগেও পৃথিবীতে মানুষের অস্তিত্ব ছিল। সর্বাঙ্গ সম্পূর্ণ হয়ে উঠবার জন্য মানুষ যে কতকাল ধরে চেষ্টা করে আসছে তা ভাবতে গেলে মাথা ঘুরে যায়। কিন্তু মানুষ আজও নিখুঁত হয়ে উঠতে পারেনি, হয়তো তা পারবেও না। নিখুঁত হবার আগেই পৃথিবী থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবার জন্য মানুষ আজ যথাসাধ্য চেষ্টার ত্রুটি করছে না। মারাত্মক অ্যাটম বোমা তৈরি করেও সে খুশি নয়, তারও চেয়ে সাংঘাতিক হাইড্রোজেন বোমা নিয়ে আজ ব্যস্ত হয়ে আছে। আলোচনাটা মোড় ফিরে অন্যদিকে চলে যাচ্ছে দেখে কুমার বলল, মিস্টার রোলা, পৃথিবীতে সত্যিকার মানুষদের আবির্ভাব যখন হয়নি, আপনি তখনকার কথা বলতে যাচ্ছিলেন না? হ্যাঁ, 1921 খ্রিস্টাব্দে আফ্রিকার রোডেশিয়া প্রদেশে এক জাতীয় মানুষের খুলি আর দেহের হাড় পাওয়া গিয়েছে। পণ্ডিতরা পরীক্ষা করে বলেছেন, ইউরোপে যখন নিয়ান্ডারথাল মানুষরা বাস করত, খুব সম্ভবত সেই সময় আফ্রিকায় বর্তমান ছিল এই রোডেশিয়ান মানুষরা। গরিলার সঙ্গে তাদের চেহারার মিল ছিল নিয়ান্ডারথালদের চেয়ে বেশি। আজকাল পৃথিবীতে সবচেয়ে পশ্চাৎপদ জাতি বলে গণ্য হয় অস্ট্রেলিয়ার আদিবাসীরা। হয়তো সুদূর অতীতে তাদের পূর্বপুরুষ ছিল সেই রকম রোডেশিয়ান মানুষরাই। কিন্তু আধুনিক ফ্রান্সে যে গরিলার মতো জীবটাকে দেখা গিয়েছে, তার সঙ্গে এসব কথার সম্পর্ক কি? আমার মতে ওই জীবটা প্রাগৈতিহাসিক যুগের মানুষেরই বংশধর। আমরাও তো প্রাগৈতিহাসিক যুগের মানুষেরই বংশধর, তা বলে আমাদের তো আর প্রাগৈতিহাসিক যুগের মানুষ বলা চলে না। তা চলে না, কিন্তু শুনুন, এই বিপুলা পৃথিবীতে আজও হয়তো এমন কোনো কোনো স্থান থাকতে পারে প্রাচীন বা আধুনিক কোনো সভ্যতারই সংস্পর্শ না পেয়ে শরণাতীত কাল থেকেই যেখানকার মানুষদের অগ্রগতি একেবারেই বন্ধ হয়ে গিয়েছে, যাদের মধ্যে ক্রমোন্নতির জন্য কোনো চেষ্টাই নেই। বর্তমানকে নিয়েই যারা নিশ্চিন্ত হয়ে থাকে, তাদের বর্তমানও আবদ্ধ হয়ে থাকে সুদূর অতীতের আবহের মধ্যেই। সুতরাং আজও কোনো কোনো অজানা দুর্গম প্রদেশে প্রাগৈতিহাসিক যুগের মানুষ থাকা অসম্ভব নয়। প্রাগৈতিহাসিক যুগের কোনো কোনো মাছের অস্তিত্ব আজও লুপ্ত হয়নি। আমেরিকার প্যাটাগোনিয়া প্রদেশে কেউ কেউ প্রাগৈতিহাসিক যুগের অতিকায় জন্তুও দেখেছে। তবে কোনো বিশেষ জাতির প্রাগৈতিহাসিক মানুষ যে আজও পৃথিবীতে বিদ্যমান নেই, এই কথা কি জোর দিয়ে বলা যায়? আচ্ছা, তর্কের অনুরোধে না হয় আপনার কথাই মেনে নিলুম, কিন্তু ফ্রান্সে যে আজব জীবটা দেখা গেছে, সে যে প্রাগৈতিহাসিক মানুষ, আপনার এমন অনুমানের কারণ কি? এই আমার অনুমান নয়, এই আমার দৃঢ় বিশ্বাস। আপনার দৃঢ় বিশ্বাস? হ্যাঁ, কারণ তাকে আমি চিনি, সে আমার বাড়ি থেকেই পালিয়ে গিয়েছে। বিমল ও কুমার দুইজনেই সবিস্ময়ে একসঙ্গে বলে উঠল, তাই নাকি? ঠিক তাই, সব কথা আগেই আমি বিনয়বাবুর কাছে বলেছি। আমরাও সেসব কথা শুনতে চাই। চেয়ারের উপরে ভালো করে বসে রোলা বললেন, সেই কথা বলবার জন্যই আমি আজ এখানে এসেছি। চায়ের প্রতি আমার অতিভক্তি আছে, আরেক পেয়ালা আনলেও আপত্তি করব না। আমারও ওই মত। অষ্টপ্রহরের কোনো সময়ই চা আপত্তিকর পানীয় নয়। রামহরি, আবার চা আনো। আবার চা এলো। পেয়ালায় মাঝে মাঝে চুমুক দিতে দিতে রোলা বলতে লাগলেন, 1946 খ্রিস্টাব্দের কথা। আমন্ত্রিত হয়ে এক বন্ধুর সঙ্গে গিয়েছিলাম বেলজিয়ানদের দ্বারা অধিকৃত মধ্য আফ্রিকায়, অর্থাৎ কঙ্গো প্রদেশে। সে এক অদ্ভুত দেশ। সেখানে আছে পিগমি বা বামন জাতের মানুষ আর বামন হাতির দল। সেখানে বড় জাতের হাতিও আছে, আর সেই সঙ্গে পাওয়া যায় গরিলা, শিম্পাঞ্জি, বন্য মহিষ, চিতাবাঘ প্রভৃতি জন্তু। আমরা গিয়েছিলাম গরিলা শিকারে। নীলাভ জল নিয়ে যেখানে কিভু হ্রদ টলমল করছে, তারই তীরে আছে কিভুর নিবিড় অরণ্য। সেইখানে আকাশের দিকে মাথা তুলে দিয়েছে মিকোনো পর্বত। সেখানকার ভীষণ মধুর সৌন্দর্যের কথা বর্ণনা করতে গেলে দরকার হবে কবির ভাষা। আমি কবি নই,
সুতরাং সে চেষ্টা আমি করব না। যদি আবার আমরা কখনো সেখানে যাই, আপনারা সকলেই সমস্ত দেখতে পাবেন সচক্ষে। আপাতত সংক্ষেপে আমার বক্তব্যটা সেরে নিতে চাই। একদিন আমরা সদল বলে মিকোনো পর্বত থেকে নেমে আসছি। হঠাৎ রাস্তার পাশে পাহাড়ি বাঁশ বনে জেগে উঠল হাতির ক্রুদ্ধ বৃঙ্গিত, সেই সঙ্গে বিকট আর্তনাদ আর একটা ভারী দেহপতনের শব্দ। সে অঞ্চলে 50-60 ফুট উঁচু এক রকমের গাছ জন্মায়। স্থানীয় লোকরা যার নাম দিয়েছে মুসঙ্গুলা বা বুনো গোলাপ গাছ। সেই রকম একটা গাছের গুঁড়ির পিছন থেকে উঁকি মেরে দেখলুম একটা মত্ত হস্তি সুর আস্ফালন করতে করতে আর বাঁশ বন দোলাতে দোলাতে বেগে অন্যদিকে চলে যাচ্ছে। সেখানে আর কিছুই দেখতে পেলাম না, কিন্তু আমরা সকলেই যে একটা ভয়াবহ বিকট আর্তনাদ শুনেছি সেই বিষয়ে কোনোই সন্দেহ নেই। তখন গোধূলিকাল। বনের পাখিরা সব বাসায় ফিরে এসে মুখর কণ্ঠে পরস্পরের সঙ্গে বিদায় সম্ভাষণ করছে। একটু পরেই সন্ধ্যা এসে চারিদিকে তিমির অঞ্চল উড়িয়ে সমস্ত দৃশ্য ঢেকে দেবে। তখনও আমরা পাহাড়ের প্রায় 1500 ফুট উপরে আছি। সন্ধ্যার আগেই পৃথিবীর বুকে গিয়ে নামতে না পারলে অন্ধের মতো ঘুরে বেড়াতে হবে বিপজ্জনক অপথে বিপদে কুপথে। কিন্তু চতুর্দিকে ধ্বনিত প্রতিধ্বনিত করে এখনই যে প্রচণ্ড আর্তনাদটা শ্রবণ করলুম, তাকে কোনো মানুষের কণ্ঠ থেকে নির্গত হয়েছে? মানুষের কণ্ঠস্বরকে এমনভাবে বুকের রক্ত হিম করে দিতে পারে? পায়ে পায়ে পথ ছেড়ে বনের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি, বন্ধু বাধা দিয়ে বললেন, কোথা যাও? কে অমন করে চেঁচিয়ে উঠলো, একবার দেখা দরকার। না, কিছু দেখার দরকার নেই। আমাদের আগে এখন নিচে নামা দরকার। এ হচ্ছে আদিমকালের গভীর অরণ্য। মানুষের সভ্যতা এখনো এর অন্দরমহলে ঢুকতে পারেনি। ওখানে কত রহস্য হয়তো লুকিয়ে আছে, কিন্তু তা নিয়ে তুমি আমি মাথা ঘামিয়ে মরবো কেন? বন্ধু, রহস্য নিয়ে মাথা ঘামানোই হচ্ছে আধুনিক সভ্যতার ধর্ম। এখনই যে আকাশ ফাটানো আর্তনাদটা হলো, তুমিও তো তা শুনেছ। হ্যাঁ, শুনেছি, কিন্তু আমার মতে ওটা হচ্ছে অমানসিক আর্তনাদ। হতে পারে, তবু ওটা বোধহয় কোনো জানোয়ারের চিৎকার নয়। আমি ওর মধ্যে পেয়েছি মানুষের ভাব। রোলা, তুমি নির্বোধের মতন কথা বলছো। এই গহন বনে যারা বসবাস করে, তারা জন্তুই হোক আর মানুষই হোক, তাদের জীবনের নীতি হচ্ছে একেবারেই স্বতন্ত্র। সকল রকম বিপদ আপদের জন্য সর্বদাই তারা প্রস্তুত থাকে, কারণ তাদের ন্যায়শাস্ত্র বলে হয় মরো নয় মারো। মারতে না পারলে বাঁচতে পারবে না। এই বিপজ্জনক নীতি যেখানে সর্ববাদী সম্মত, সেখানে ওরের ভালো মন্দ নিয়ে আমরা ভেবে মরবো কেন? কিন্তু বন্ধুর যুক্তি আমার মনোপুত হলো না। আমি বললুম, এই দুর্গম অরণ্যে সত্য সত্যই যদি কোনো মানুষ বিপদে পড়ে থাকে, তবে প্রত্যেক মানুষেরই উচিত তাকে সাহায্য করা। তোমরা একটু দাঁড়াও, আমি এখনই আসছি। এই বলে 2 হাতে ঝোপ সরিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করল। তারপর সেখানে গিয়ে দেখলুম সে কি দৃশ্য। এখানে যেখানে সেখানে জন্মায় মস্ত মস্ত বিছুটির ঝোপ। স্থানীয় ভাষায় বিছুটিকে বলে কাকারা। সেই রকম একটা ঝোপের ভিতরে 2 দিকে 2 হাত ছড়িয়ে নিশ্চেষ্ট হয়ে পড়ে আছে শরীরী দুঃস্বপ্নের মতো একটা আশ্চর্য মূর্তি। তার দেহের উচ্চতা 6 ফুটের কম নয়। প্রকাণ্ড চওড়া বুক, কণ্ঠদেশ নেই বললেই হয়, যেন কাঁধের উপরেই আছে মুখমণ্ডল। আর সে মুখ দেখতে অনেকটা গরিলার মতো। সর্বাঙ্গে লম্বা লম্বা কালো রুম। সে যেন কতক মানুষ আর কত গরিলার আদর্শে গড়া এক মূর্তি। তার দেহে ঠিক পাশেই রয়েছে একটা বর্ষাদণ্ড, ফলক তার পাথরে গড়া। অবাক বিস্ময়ে স্তম্ভিত হয়ে সেইখানে দাঁড়িয়ে রইলাম। সেই অদ্ভুত বিভীষণ মূর্তিটার দিকে নিষ্পলক নেত্রে তাকিয়ে অভিভূতর মতো দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ। বিমল বাবু, কুমার বাবু, অ্যানথ্রোপোলজি, বায়োলজি আর জুওলজিকে আপনাদের ভাষায় বলে নৃবিদ্যা, জীববিদ্যা আর প্রাণীবিদ্যা। সংসার চিন্তার অর্থাভাব নেই, কাজে সময় কাটাবার জন্য শখের খাতিরেই ওইসব বিষয় নিয়ে কিছু কিছু আলোচনা করেছি। চিকিৎসা বিদ্যা নিয়েও অল্প বিস্তর নাড়াচাড়া করতে ছাড়িনি। আপনি দেখছি আমাদের বিনয়বাবুর দলে। আপনাদের দেশের প্রবাদে বলে না, রতনেই রতন চেনে। হয়তো সেই জন্যই বিনয়বাবুর সঙ্গে আমার প্রথম দর্শনেই প্রেম হয়েছে। কিন্তু থাক ও কথা।
খানিকক্ষণ মন দিয়ে পর্যবেক্ষণ করবার পর আন্দাজ করলুম কাগারা বিছুটির ঝোপের ভিতরে এই যে আশ্চর্য মূর্তিটা পড়ে আছে, রোডেশিয়ার ইতিহাস পূর্ব যুগের আদিম মানুষদের সঙ্গে এর একটা দূর সম্পর্ক থাকতেও পারে। আগেই বলেছি, আধুনিক নৃতত্ত্ববিদরা আফ্রিকার রোডেশিয়া প্রদেশে প্রাগৈতিহাসিক যুগের এক শ্রেণীর মানুষের কঙ্কালাবশেষ আবিষ্কার করেছেন। আমরা এখন কঙ্গো প্রদেশের কিবু হ্রদের কাছে দাঁড়িয়ে আছি বটে, কিন্তু এরই অনতি দূরে পাওয়া যায় সমুদ্রের মতো বিশাল টাঙ্গানিকা হ্রদ। তারই দক্ষিণ প্রান্তে আছে রোডেশিয়া প্রদেশ। সুতরাং শরণাতীত প্রাচীনকালে সেখানকার আদিম বাসিন্দাদের কোনো দল যে এই অঞ্চলে এসে আস্তানা গাড়েনি এমন কথা জোর করে বলা যায় না। তারপরে এই কঙ্গো হচ্ছে আফ্রিকার এক রহস্যময় প্রদেশ। আধুনিক সভ্যতা এখানকার অনেক রোম্যান্স নষ্ট করে দিলেও এর বহু স্থলে আজও তার পদচিহ্ন পড়েনি। পর্যটকদের মুখে সময়ে সময়ে যেসব কাহিনী শোনা যায় তা যেমন বিচিত্র তেমনই বিস্ময়কর। আপনারা কেউ ডব্লিউ বাকলে সাহেবের বিগ গেম হান্টিং ইন সেন্ট্রাল আফ্রিকা নামে পুস্তক পাঠ করেছেন? পড়েননি? বেশ, তাহলে আমার মুখ থেকে সংক্ষেপে দুটো কাহিনী শুনুন। বাকলে নিজেও হচ্ছেন একজন বিখ্যাত শিকারী, আর অন্যান্য শিকারীরাও তার কথা সম্পূর্ণ নির্ভরযোগ্য বলে মনে করেন। একবার তিনি কঙ্গো প্রদেশের মবুমা নদীপথে নৌকা যাত্রায় বেরিয়েছিলেন। এক জায়গায় গিয়ে শুনলেন জলপথের সেই অংশটাকে স্থানীয় লোকেরা ভীষণ ভয় করে। সেখানে আছে নাকি এক অতিকায় জলদানব। যখন তার অভিরুচি হয় সে এক গ্রাসে সমস্ত যাত্রীকে গিলে ফেলে, নৌকাকে নৌকা শুদ্ধ। তাই সেখান দিয়ে যাবার সময় নৌকার লোকেরা কথাবার্তা বন্ধ করে দেয়, কারণ গোলমাল হলেই জলদানব দারুণ ক্ষেপে যায়। কিন্তু মৃদুস্বরে গান গাইলে সে নাকি খুশি হয়। প্রত্যেক নৌকার মাঝি নদীর জলে টাকা পয়সা নিক্ষেপ করে প্রণামী দিয়ে জলদানবের মেজাজ ঠান্ডা রাখবার চেষ্টা করে। এই গল্প সেখানকার ইউরোপীয় কর্তৃপক্ষ বিশ্বাস করেন। আপাতত জলদানবকে নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নেই, কারণ মবুমা নদীর দিকে কেউ আমরা যেতে চাই না। কিন্তু এইবারে দ্বিতীয় যে গল্পটি বলবো সেটি বিশেষরূপে উল্লেখযোগ্য। বাকলে বলছেন, কঙ্গোর জঙ্গলে বেরিয়েছিলুম একদিন হাতি শিকারে। মধ্যে একটা হাতির সন্ধানও পাওয়া গেল, কিন্তু হাতিটা বেজায় চালাক। লোক লস্করের সঙ্গে ঘন্টার পর ঘন্টা ধরে কখনো জঙ্গল ভেঙে কখনো জলাভূমি পেরিয়ে হাতিটার পিছনে পিছনে অনুসরণ করলুম, কিন্তু কিছুতেই তার নাগাল পেলুম না। অবশেষে বেলা গড়িয়ে এলো বিকেলের দিকে। হাতিটা যে পথ ধরে গিয়েছে হঠাৎ দেখি সেই পথ ধরে এগিয়ে আসছে কি একটা কালো রঙের জানোয়ার। ঘন জঙ্গলের ছায়ায় ভালো করে নজর চলছিল না, তাই প্রথমটায় মনে হলো সেটা হয়তো একটা বাচ্চা হাতি। আরো কাছে এলে বোঝা গেল সেটা অন্য কোনো জানোয়ার। ক্রমেই সে আরো কাছে এসে পড়ল। সে মাথা নামিয়ে হেঁট মুখে আসছিল। তারপর আমার কাছ থেকে হাত চারেক তফাতে এসেই টপ করে সে পেছনের দুই পায়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে দেখলে। আমি একেবারে অবাক হয়ে গেলুম, কারণ দেখতে তাকে অবিকল 5.5 ফুট লম্বা মানুষের মতো। কয়েক সেকেন্ড ধরে সে আমার পানে তাকিয়ে রইল, তারপর ওয়া বলে চেঁচিয়ে কিছুমাত্র ভয়ের ভাব না দেখিয়ে আবার বনের ভিতর ফিরে গেল। আমি একেবারে হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। নরহত্যার ভয়ে বন্দুক ছুঁড়তে হাত উঠল না। আমার সঙ্গের দেশীয় অনুচররা বলল, বায়ানা, ও হচ্ছে কামা মন্টু, মানুষ নয় কিন্তু মানুষের মতোই দেখতে। বুঝতে পারলেন তো? বাকলের এই লেখাটা আমি আপনাকে পড়ে শোনালাম। দেখুন, আমি শিম্পাঞ্জি গরিলা দেখেছি, এ কিন্তু দেখতে অন্যরকম, প্রাগৈতিহাসিক যুগের অজানা কোনো জীবের মতো। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারলুম একসময় এখানকার অরণ্য থেকে বানর জাতীয় হিংস্র জীবরা বেরিয়ে এখানকার বাসিন্দাদের আক্রমণ করত। তারপর তাদের বধ করে মৃতদেহগুলোকে নিয়ে বনের ভিতরে গিয়ে খেয়ে ফেলত। বানররা মাংসাশী হয় না, সুতরাং তারা যে বানর নয় এইটুকু সহজেই বোঝা যায়। তবে বাকলে যে জীবটাকে দেখেছিলেন আসলে সেটা কি
আজ মিকিনে পাহাড়ের এই কাগারা ঝোপের ভিতরেই যে কিম্ভূত কিমাকার জীবটাকে দেখছি, এও কি সেই কামা মুন্টুদের নতুন কোনো নমুনা? দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথা ভাবছি, হঠাৎ দূর থেকে বন্ধুর সাড়া পেলুম। রোলা, রোলা, সন্ধ্যাটা দেরি নেই। তুমি এখন না এলে আমরা তোমাকে এখানে ফেলেই চলে যেতে বাধ্য হব। তোমরাও বনের ভিতরে এসে একটা আশ্চর্য দৃশ্য দেখে যাও। বন্ধু সদল বলে কাগারা ঝোপের কাছে এসে সচমকে বলে উঠলেন, কি এটা? গরিলা? না, মানুষের এক আদি পুরুষ। ও বাজে কথায় আমি বিশ্বাস করি না। এরপরে আমার সকল সন্দেহ ভঞ্জন করে দিলে আমাদের সঙ্গী আসকারি, অর্থাৎ দেশীয় সৈনিক বা পাহারাওয়ালার দল। তারা মূর্তিটাকে দেখেই এক বাক্যে চেঁচিয়ে উঠল। অনেক জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে কেবল এইটুকু জানা গেল, কামা মন্টুরা এই অঞ্চলে বাস করে। তারা কিছুর জঙ্গলের ভিতরে কি মিকুনো পাহাড়ের উপরে থাকে সে কথা ঠিক করে কেউ বলতে পারে না। তাদের ঠিকানা জানবার জন্য কারুর কোনোই আগ্রহ নেই, কারণ তারা অতিশয় হিংস্র প্রকৃতির। স্থানীয় বাসিন্দাদের দেখলেই মার মুখ হয়ে তেড়ে আসে। বন্ধু বললেন, জানোয়ারটা দেখছি অত্যন্ত জখম হয়েছে বলে অজ্ঞান হয়ে গিয়েছে। এর এমন দশা কে করলে? খুব সম্ভব কোনো পাগলা হাতি। এখানে বাঁশের বনে কচি কচি পাতা খাবার লোভে পাহাড়ের উপরে উঠে আসে দলে দলে হাতি। চুল হয়ে যাক যত বাজে কথা। এখন তাড়াতাড়ি পাহাড় থেকে নেমে পড়বে চলো, নইলে অন্ধকারে অন্ধ হতে হবে। তা যাচ্ছি, কিন্তু আমাদের সঙ্গে এই মূর্তিটাকেও নিয়ে যেতে চাই। সে কি? এই মূর্তিটা নিয়ে আমাদের কি লাভ হবে? তোমাদের নয়, লাভ হবে কেবল আমারই। আমি প্রাগৈতিহাসিক যুগের মানুষ সম্বন্ধে আমার জ্ঞানের পরিধি আরো একটু বাড়াতে চাই। কিন্তু বন্ধু অত্যন্ত নারাজ। আমিও একেবারেই নাছোড়বান্দা। শেষ পর্যন্ত সাব্যস্ত হলো, আপাতত আহত ও অচৈতন্য মূর্তিটাকে নিয়ে আমরা একসঙ্গেই ক্যাম্পে ফিরে যাব বটে, কিন্তু তারপরেই হবে আমাদের ছাড়াছাড়ি। যদিও তথাকথিত আদি মানুষটার জন্য আমাকে বন্ধু ত্যাগ করতে হলো, তবু প্রাগৈতিহাসিক যুগের রহস্য আমাকে এমনভাবে পেয়ে বসেছিল যে বন্ধুকে হারিয়েও আমি কিছুমাত্র দুঃখ অনুভব করলাম না। আরেক কারণে জাগ্রত হয়েছিল আমার বিশেষ কৌতূহল। মূর্তিটার কণ্ঠদেশে শুকনো চামড়ার বন্ধনীতে সংযুক্ত ছিল একটা জিনিস। প্রথম দৃষ্টিতে তাকে একখণ্ড কাঁচ বলেই সন্দেহ হয় বটে, কিন্তু আসলে তা হচ্ছে মস্ত একখণ্ড হীরক। খনির ভিতরে এমনই আকাটা হীরা পাওয়া যায়। দক্ষিণ আফ্রিকার কিম্বার্লি নামক স্থানে বেড়াতে গিয়ে এই অকর্তিত খনিজ হীরা আমি সচক্ষে দর্শন করেছি। সুতরাং আমার ভুল হবার সম্ভাবনা ছিল না। হীরাখানা আকারে মস্ত, এমন অসাধারণ রত্ন যে অত্যন্ত মূল্যবান সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। কিন্তু এমন দুর্লভ জিনিস এই অসভ্য বন্য জীবটার দখলে এলো কেমন করে? তবে কি তাদের আস্তানার কাছাকাছি কোথাও হীরার খনির অস্তিত্ব আছে? কিন্তু বন্ধুর আবির্ভাবে এসব কথা নিয়ে বেশি মাথা ঘামাবার সময় আমি পাইনি। বলা বাহুল্য, অন্য কেউ দেখতে পাবার আগেই হীরাখানা আমি নিজের পকেটের ভিতরে লুকিয়ে ফেলেছিলাম। তারপরের কথা সবিস্তারে বলতে গেলে অনেক সময় লাগবে, সুতরাং মোদ্দা কথা আমি খুব সংক্ষেপেই বলতে চাই। আমার আদিম মানুষকে নিয়ে আমি উগান্ডা প্রদেশের বিখ্যাত ভিক্টোরিয়া হ্রদের কাছে গিয়ে পড়লাম। স্থলপথে বেশি দূর যাত্রা করলে পাছে যার তার কাছে গিয়ে প্রচুর জবাবদিহি করতে হয়, সেই ভয়ে আমি অবলম্বন করলাম জলপথ। নিজস্ব নৌকায় নীল নদ দিয়ে যাত্রা করলাম আবার সভ্য জগতের দিকে। এই জাতের আদিম মানুষকে এখানকার লোকে কামা মুন্টু বলে ডাকে। আমি সংক্ষেপে তার নাম রাখলাম মুন্টু। কৌতূহলী দৃষ্টি থেকে তার স্বরূপ লুকোবার জন্য আমাকে কম বেগ পেতে হয়নি। তবে সে অত্যন্ত আহত ছিল বলে আমি সেই সুবিধা গ্রহণ করতে ছাড়লাম না। সবচেয়ে বিভৎস ছিল তার মুখখানা। তা একেবারেই অমানুষের। কেবল চোখ দুটো ছাড়া তার মুখমণ্ডলের সবটাই আমি ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখলাম। প্রথম 10 দিনের ভিতরে মন্টুর জ্ঞান ফিরে আসেনি, কিন্তু চেতনা লাভ করবার পরেই আমাকে দেখি তার 2 চোখের মধ্যে যে ভয়ারও জিঘাংশু দৃষ্টি ফুটে উঠল তা অবর্ণনীয় বলা চলে। তৎক্ষণাৎ সে তার মুখের ও দেহের ব্যান্ডেজ খুলে ছিন্ন ভিন্ন করে ফেললে। আমরা বাধ্য হয়ে কয়েকজনে মিলে তার হাতে পরিয়ে দিলুম হাত করি। কিন্তু এমনই তার আসরিক শক্তি যে সেই আহত পঙ্গু অবস্থাতেও সে হাত করি ভেঙে ফেললে অবলীলাক্রমে।
তখন শক্ত মোটা দড়ি দিয়ে তার হাত পা বেঁধে রাখতে হলো। ফ্রান্সে ফিরে তাকে মেলুন গ্রামে নিজের বাগান বাড়িতে এনে রাখলুম এবং তার চিকিৎসার ভার গ্রহণ করলুম নিজেই। মুন্টুর দেহের তিনখানা হাড় ভেঙে গিয়েছিল, মাথাতেও সে বিষম চোট খেয়েছিল। আমাদের মতো সাধারণ মানুষ হলে নিশ্চয়ই সে বাঁচত না, কিন্তু মুন্টুর অসাধারণ শক্তিশালী দেহ ও বন্য স্বাস্থ্যই তাকে খুব তাড়াতাড়ি আবার আরোগ্যের পথে এগিয়ে নিয়ে গেল। কিছুকালের মধ্যেই সে আবার শক্ত সমর্থ হয়ে উঠল। মনের ভিতরে তার দেহ ছিল প্রায় উলঙ্গ, কেবল তার কোমরে লম্বমান ছিল এক টুকরো চামড়ার আচ্ছাদন। কিন্তু আধুনিক সভ্যতার ভিতরে তো তাকে সেই অবস্থায় রাখা চলে না, তাই আমরা জোর জার করে তাকে পরিয়ে দিয়েছিলাম জামা, ইজের, জুতো। মুন্টু যখন বুঝলে আমাদের বিরুদ্ধে তার ইচ্ছাশক্তি সম্পূর্ণ নিষ্ফল, তখন সে দায়ে পড়ে আর কোনো বাধা দেবার চেষ্টা করলে না, কিন্তু সর্বক্ষণে সে মৌনব্রত অবলম্বন করে থাকত। তাকে কথা কওয়াবার কোনো চেষ্টাই আমাদের সফল হয়নি। এমনকি সে উচ্চারণ করেনি একটা টু শব্দ। অবাক হয়ে ভাবতুম সে কি বোবা, না তার কি কোনো ভাষা নেই। বনের দুর্দান্ত সিংহ অবশেষে মানুষের পোষ মানতে বাধ্য হয়। আমিও ভাবলুম এতদিনে নিশ্চয়ই মুন্টুর আক্কেল হয়েছে। প্রথমে তার পায়ের, তারপর তার হাতের বাঁধন খুলে দিলুম। বন্ধনমুক্ত হয়েও সে কোনো রকম বিচার করলে না, গুম হয়ে চুপ করে বসে রইল। সে খুশি হয়েছে কিনা তাও বোঝা গেল না। কিন্তু পরদিন প্রভাতেই আবিষ্কার করলুম গত রাত্রে জানলা ভেঙে মুন্টু দিয়েছে চম্পট। তারপর খবরের কাগজে পলাতক মুন্টুর কাহিনী প্রকাশিত হতে লাগলো। আপনারা এদেশে বসেও তার খবর পেয়েছেন। ফ্রান্সের নানা জায়গায় বিষম উত্তেজনার সৃষ্টি হলো। জামা, ইজের, জুতো পরা গরিলার মতো ভয়াবহ জন্তু, এ আবার কি ব্যাপার? আমি কিন্তু 7-5 কিছুই ভাঙলাম না। মুন্টুর শেষ দেখা পাওয়া যায় ফ্রান্সের দক্ষিণ পূর্ব সীমান্তে আলপস গ্রিমালার ব্ল্যাঙ্ক পাহাড়ের কাছে। তারপর থেকেই সে একেবারে নিরুদ্দেশ। রোলার কাহিনী শুনে সকলেই চুপ করে রইল কিছুক্ষণ। কেবল প্রাগৈতিহাসিক যুগের অদ্ভুত মানুষ নয়, এই কাহিনীর মধ্যে ছিল আরও এমন সব বিচিত্র কথা এবং অ্যাডভেঞ্চারের ইঙ্গিত যা মনকে অভিভূত না করে পারে না। দরজার পাশে আড়ালে দাঁড়িয়ে রামহরিও গল্প শুনতে কিন্তু ছাড়েনি। তার আগ্রহ হওয়ার সঙ্গত কারণ আছে। বিমল কুমারের চড়ুকে পিঠ যে কত সহজে সরসর করে ওঠে, এটা তার কাছে মোটেই অজানা ছিল না। কে একটা উটকো সাহেব কোথা থেকে হঠাৎ এসে আবার যখন তাদের খেপিয়ে তুলতে চায়, তখন এই খেপামির দৌড় কত দূর সেটা জানবার জন্য তার কৌতূহল জাগ্রত হওয়াটাই স্বাভাবিক। রোলার কাহিনীর কতক কতক সে বুঝতে পারলে বটে, আবার তার কাছে অস্পষ্ট থেকে গেল অনেক কথাই। কিন্তু একটা কারণে তারও উৎসাহ জেগে উঠতে বিলম্ব হলো না। রোলার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সে ঘরের ভিতরে আত্মপ্রকাশ করে সাগ্রহে বলে উঠল, ও সাহেব, তুমি কি বললে গো? সেই বন মানুষটার হাতে ছিল একখানা মস্ত হিরে। তার রকম সকম দেখে মুখ টিপে হাসতে হাসতে রোলা বললেন, হ্যাঁ। এ যে অবাক করা কথা বাপু। হিরে থাকে তো হীরের খনিতে, জহুরির দোকানে, আর রাজরাজরার লোহার সিন্ধুকে। বন মানুষে আবার হিরে কোত্থেকে পেলে? আমরা যে জায়গায় গিয়েছিলাম নিশ্চয়ই তার কাছাকাছি কোথাও হীরার খনি আছে। আপনি যে জীবটার কথা বললেন তাকে দেখলেই নাকি গরিলা বলে মনে হয়। এমন কোনো জীব কি হীরার খোঁজে খনি কাটতে পারে? আপনি হীরার খনি দেখেছেন? না। যে অঞ্চলে হীরার খনি আছে সেখানে খনির বাইরেও এখানে ওখানে হীরা কুড়িয়ে পাওয়া যায়। ব্যাপারটা বুঝলাম না। শুনুন তাহলে, হীরকের জন্য আগে প্রাচ্য দেশ, বিশেষ করে আপনাদের ভারতবর্ষই ছিল বিখ্যাত। গোলকুন্ডায় এখন বোধহয় হীরা পাওয়া যায় না, কিন্তু আগে দুনিয়ার সবাই গোলকুন্ডা বললেই বুঝতো হীরকের দেশ। 1729 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচ্যের এই গৌরব অটুট ছিল। তারপর পৃথিবীর আরও নানা দেশে হীরকের সন্ধান পাওয়া যায়। আজকাল তো দক্ষিণ আফ্রিকা হীরকের ব্যবসা প্রায় একচিটে করে ফেলেছে। সেখানে অনেক সময় হীরক আবিষ্কার করবার জন্য মাটি খুঁড়তেও হয় না। কখনো কখনো কাঁকড়ের সঙ্গে এখানে ওখানে এমন হীরকও কুড়িয়ে পাওয়া যায় যা সত্যই 7 রাজার ধন মানিকের মতোই মূল্যবান। আমার কি বিশ্বাস জানেন?
ওই রকম কোনো হীরকের খনির কাছেই আছে মানধাতার মানুষদের আধুনিক বসতি। খুব সম্ভব তারা হীরকের খনির কোনো ধারই ধারে না। হীরক যে দুর্লভ রত্ন এই খবরও রাখে না, কেবল তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে এইটুকুই অনুমান করতে পেরেছে যে এ হচ্ছে কোনো অসামান্য স্ফটিক, একে অলংকারের মতন অঙ্গে ধারণ করা উচিত। আপনি যে হীরাখানা পেয়েছেন তার ওজন কত? 100 ক্যারেট। তার কত দাম হতে পারে? বলেছি তো, সেখানা হচ্ছে আকাটা হীরা। আদিম অসভ্য মানুষরা হীরা কাটবার আর্ট জানে না। ঠিকভাবে কাটতে পারলে তার রং, রূপ, চাকচিক্য আর দাম যথেষ্ট বেড়ে যাবে বলেই মনে করি। তবে বর্তমান অবস্থাতেই একজন পাকা জহুরি সেখানা আমার কাছ থেকে 1.5 লক্ষ টাকায় কিনে নিতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। রামহরি দুই চক্ষু যথাসম্ভব বিস্ফারিত করে বলল, বলো কি সাহেব, তোমার ওই মানধাতার মুল্লুকে গেলে আমাদেরও কি পদে পদে হিরে মানিক মারিয়ে চলতে হবে? হীরা মানিক পথের ধুলো নয় বন্ধু, তা এত সস্তা ভেবো না। 2-1খানা মহার্ঘ স্ফটিক আমরাও হয়তো কুড়িয়ে নিতে পারি, কিন্তু সে হচ্ছে দৈবাতের ব্যাপার। আসল খনি আবিষ্কার করতে গেলে প্রচুর কাঠখড়না পোড়ালে চলে না। এতক্ষণ পরে বিমল মুখ খুলে বলল, মসিয়ে রোলা, তাহলে আপনার এই নতুন অভিযানের আসল উদ্দেশ্য কি? আপনি কি ধনকুবের হওয়ার জন্য হীরার খনি আবিষ্কার করতে চান? হঠাৎ আপনি এমন প্রশ্ন করলেন কেন? দেখুন, ইংরেজিতে যাকে বলে রত্ন শিকার, আমার আর কুমারের পক্ষে সেটা নতুন কিছু ব্যাপার নয়। ভগবান আমাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দিয়েছেন, তাকে আরো অসামান্য করে তোলবার জন্যে আমরা আর পৃথিবীময় ছুটোছুটি করে বেড়াতে রাজি নই। রাশি রাশি হীরকের মোহে আপনি যদি মুগ্ধ হয়ে থাকেন, তাহলে আমাদের আশা ছেড়ে দিয়ে আপনাকে একলাই যাত্রা করতে হবে, কারণ লক্ষ্মী লাভের লোভে আমরা আর সুস্থ শরীর ব্যস্ত করতে পারবো না। না না বিমলবাবু, আমাকে আপনি ভুল বুঝবেন না। এই 20 শতাব্দীতেও মানধাতার মানুষদের জীবনযাত্রা দেখবার সুযোগ পাওয়া যে অসাধারণ সৌভাগ্যের কথা, এটা আর ফলাও করে না বললেও চলবে। তাই দেখাই আমার প্রধান উদ্দেশ্য। আর বিনয়বাবু আমার পক্ষে, আপনারাও আমাদের সহযাত্রী হবেন সেই ভরসাতেই এখানে এসেছি। যদি হীরার খনির লোভী আমাকে পেয়ে বসতো, তাহলে প্রথমবারই আমি সে চেষ্টা করতে ছাড়তাম না। তবে ওই হীরক ঘটিত ব্যাপারটা যে এই অভিযানের আনুষঙ্গিক আকর্ষণ, এ কথা অস্বীকার করবার চেষ্টা আমি করব না। মসিয়ে রোলা, আপনার ওই মানধাতার মানুষ ফরাসি দেশে আত্মপ্রকাশ করে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি করেছে। আমার দৃঢ় বিশ্বাস তার গুপ্ত কথা জানবার জন্য ফরাসি পুলিশও কোনো পাথর ওল্টাতে বাকি রাখেনি। হয়তো অনেক কথাই তারা জানতে পেরেছে, এমনকি ওই 100 ক্যারেট হীরকের কথাও। মস্তক আন্দোলন করে রোলা বললেন, না, কেউ কিছু জানতে পারলে এতদিনে আমিও সেটা জানতে পারতাম। পেটের কথা আমি খুনা করেও কারোর কাছে প্রকাশ করিনি। মানধাতার মানুষের কথা প্রকাশ করলেও বিশেষ কোনো ক্ষতি হতো না। তা নিয়ে আমাদের মতন 2-1জন পাগল ছাড়া আর কেউ মাথা ঘামাতে চাইবে না। কিন্তু গোল বাঁধবার সম্ভাবনা ওই হীরার খনি সংক্রান্ত ব্যাপারটা নিয়ে। অর্থলোভ হচ্ছে সবচেয়ে প্রবল লোভ। তার গুপ্ত কথাও আমি ছাড়া আর কেউ জানে না। কিন্তু আমি বরাবরই দেখে আসছি, ওসব কথা লুকিয়ে রাখা যায় না। মসিয়ে রোলা, আপনি বললেন না হীরাখানার জন্য একজন জহুরি 1.5 লক্ষ টাকা দিতে চেয়েছিল? হ্যাঁ, হীরাখানা কোন জাতের তা পরীক্ষা করবার জন্য আমি তার কাছে যেতে বাধ্য হয়েছিল। তাহলেই বুঝুন আরেকজন বাইরের লোকও আপনার হীরার কথা জানে। কিন্তু ওই পর্যন্ত হীরার ঠিকানা বা কার কাছ থেকে তা পেয়েছি এসব কিছুই সে জানে না। কিন্তু আপনার মতো অব্যবসায়ীর কাছে এত দামি একখানা আঁকাটা হীরা দেখে সহজে কি তার কৌতূহল জাগ্রত হবে না? জাগ্রত হলেই বা ক্ষতি কিসের? ক্ষতি কিসের শুনুন, তাহলে তার মুখে আরো কোনো লোক এ কথা শুনতে পেয়ে ওই হীরাখানা নিয়ে মাথা ঘামাতে পারে। মাথা ঘামালেও আমি কেয়ার করব না, কারণ আমাদের এই অভিযান তো হীরার খনি আবিষ্কার করবার জন্য নয়। তা নয় বটে, তবু উদর বিপদ যে বুধুর ঘাড়ে এসে পড়বে না এমন কথাও জোর করে বলা যায় না। কিন্তু বিপদের কথা কি বলছেন? একটা কথা সত্য বটে, এরকম অভিযান সর্বদাই বিপজ্জনক। আমরা যাচ্ছি পদে পদে বিপদের দেশে, এর জন্য আমরাও অপ্রস্তুত নই।
কিন্তু তাছাড়া অন্য কোনো রকম বিপদের সম্ভাবনা তো আমি দেখছি না। দেখছেন না? যদি ভাষা ভাষা খবর পেয়ে একদল রত্ন সন্ধানী আমাদের পিছু পিছু ধাওয়া করে, আমাদের উদ্দেশ্য তাদের বুঝিয়ে দেব। যদি তারা আমাদের কথায় অত সহজে বিশ্বাস না করে, তাহলে তাদের আমি সোজা জাহান্নামে যেতে বলবো। বেশ, তাই বলবেন। ফলেন পরিচয়তে। এখন কোন পথে, কোন দিক দিয়ে আমাদের যাত্রা শুরু করতে হবে তাই বলুন দেখি। প্রথমে সমুদ্র পথ, সরাসরি উঠব গিয়ে আফ্রিকার কেনিয়া কলোনির মোম্বাসা বন্দরে, সেখান থেকে রেলপথে নাইরোবি শহরে, তারপর উগান্ডা প্রদেশের ভিতর দিয়ে আমাদের গন্তব্যস্থান কঙ্গোর গভীর জঙ্গলে। এই হলো মোটামুটি পথের বিবরণ। মসিয়ে রোলা, কঙ্গোর গহন বনে প্রবেশ করতে হলে তো আমাদের রীতিমতো তোড়জোড় করতে হবে। তা তো হবেই। যথা। সেজন্য আপনাদের কোনো চিন্তাই করতে হবে না। আপনাদের ব্যবস্থাপক হব আমি নিজেই। আপনাদের পেলেই আমি আর কিছু চাই না। ক্ষমা করবেন মসিয়ে রোলা, আফ্রিকায় আমরাও এই প্রথম যাচ্ছি না। ওখানকার পথঘাট আমাদের নখদর্পণে আছে। নিজেদের অভিজ্ঞতা থেকেই জানি, এরকম অভিযানের জন্য প্রচুর অর্থ ব্যয়ের দরকার হয়। কিছু ভাববেন না, সমস্ত অর্থ ব্যয়ের ভার গ্রহণ করব আমি। ক্ষমা করবেন মহাশয়, ওইখানেই আমার আপত্তি। আপনি কি করতে চান? খরচের অর্ধেক দায় আমাদেরও। উত্তম, আপনাদের স্বাধীন ইচ্ছায় আমি বাধা দেব না। ধন্যবাদ। তাহলে পরের দৃশ্য আমাদের অভিনয় শুরু হবে একেবারে আফ্রিকার বুকে। চুলোয় যাক তোমাদের মানদাতার মানুষ। ওসব বাজে ব্যাপার নিয়ে আমি বাবু মাথা খারাপ করতে রাজি নই। আমি দেখবো খালি হীরের খনি। এক কোচর হিরে পেলেই আমাদের চলবে। কি বলিস রে বাঘা? বাঘা কুকুর কি বুঝলে জানি না। সে বলল, আরবদের একটি প্রবাদ, নীল নদের জল একবার যে পান করেছে আবার তা পান করবার জন্য তাকে প্রত্যাগমন করতে হবে। প্রবাদটা হয়তো অমূলক নয়, কারণ এবার নিয়ে এই অঞ্চলে বিমল ও কুমারের আসা হলো বারবার 3 বার। তাদের প্রথম ও দ্বিতীয়বারের ভ্রমণ কাহিনী লিপিবদ্ধ করা হয়েছে আবার জকের ধন ও রত্নপুরের যাত্রী উপন্যাসে। দ্বীপনগরী মোম্বাসা আগে ছিল ইংরেজ অধিকৃত পূর্ব আফ্রিকার রাজধানী 1887 থেকে 1909 খ্রিস্টাব্দ পর্যন্ত। বয়স তার প্রাচীন। 1331 খ্রিস্টাব্দেও বিখ্যাত আরব ভ্রমণকারী ইবন বতুতা তাকে একটি বৃহৎ জনপদ বলে বর্ণনা করেছেন। 1498 খ্রিস্টাব্দেও পর্তুগিজ নৌবীর ভাস্কো দা গামা এখানে এসে ব্যবসা বাণিজ্যের প্রাধান্য দেখে গিয়েছে। ভারতবর্ষ থেকে জলপথে পূর্ব আফ্রিকায় আসতে গেলে আজও প্রথমে এসে নামতে হয় মোম্বাসার কিলিন্দিনি বন্দরে। মোম্বাসাকে নিয়ে আরব ও পর্তুগিজের মধ্যে অনেক যুদ্ধবিগ্রহ হয়ে গিয়েছে। কখনো জিতেছে আরবরা, কখনো পর্তুগিজরা। 1593 খ্রিস্টাব্দে পর্তুগিজরা এখানে যে দুর্গ নির্মাণ করেছিল আজও তা বিদ্যমান আছে, কিন্তু এখন আর তা আরব বা পর্তুগিজ কারোর ভোগেই লাগে না। মাঝখান থেকে উড়ে এসে জোরে বসেছে সর্বগ্রাসী ইংরেজরা। সেখানে আছে তাদের সামরিক রসদের ভাণ্ডার এবং কয়েদখানা। এই প্রাচীন দুর্গটির অবস্থান সুন্দর। 40 ফুট উঁচু প্রবাল শৈলের উপরে দাঁড়িয়ে সে কাটিয়ে দিয়েছে শতাব্দীর পর শতাব্দী, এবং তার সুমুখ দিয়ে উচ্ছ্বসিত হয়ে বয়ে যায় সুনীল ভারত সাগরের অশ্রান্ত তরঙ্গমালা। বন্দর থেকে বিমল, কুমার, রোলা, বিনয়বাবু, কমল ও রামহরি প্রমুখ নিয়ে রিকশাগুলো ছুটতে লাগলো হোটেলের দিকে, এবং আরোহীদের কৌতূহলী চক্ষু নিবদ্ধ হয়ে রইল রাজপথের দৃশ্যের দিকে। আফ্রিকাকে আগে সকলে মনে করত রহস্যময় দেশ, কিন্তু তার পূর্ব প্রান্তরে সমুদ্র তীরবর্তী নগরগুলো এখন যেন হয়ে উঠেছে সর্বজনীন। রাজপথ দিয়ে ছুটছে রিকশা, মোটর, ট্যাক্সি ও লরি, এবং তাদের আরোহীদের মধ্যে দেখা যাচ্ছে হরেক রকম পোশাক পরা নানান দেশের নানান জাতের লোক। শ্বেতাঙ্গ ইউরোপীয়, কালো কুচকুচে সোয়াহিলি বা স্থানীয় বাসিন্দা, অপেক্ষাকৃত অল্প কালো আরব এবং সাধারণত শ্যামবর্ণ ভারতীয়। বহু ভারতবাসী এখানে এসে উপনিবেশ স্থাপন করেছে। রাজপথের নানা স্থানে দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন প্রদেশের লোক, হিন্দু, মুসলমান, পার্সি। দিকে দিকে শূন্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে কত মন্দির ও মসজিদ, এবং তাদের দেখে বুঝতে বিলম্ব হয় না যে ভারতবাসীর সংখ্যা এখানে নগণ্য নয়। এমনকি এখানে ভারতীয় বাজারেরও অভাব নেই। একটা বিখ্যাত চলতি কথা আছে, কোনো ভৃত্যের কাছেই
তার প্রভু বীর বলে গণ্য হয় না। বলা বাহুল্য, এ কথা খাটে কেবল মনুষ্য সমাজে। কিন্তু কুকুররা হচ্ছে প্রভুগত প্রাণ, প্রভুই তাদের দেবতা। কাজেই বিদেশে এসে বাঘা তার প্রভুর সঙ্গ ছাড়তে রাজি হয়নি। কুমারের পিছনে পিছনেই রিকশায় এসে উঠেছে। ভালো করে আঘ্রাণ নিয়ে এসে বুঝতে পেরেছে এদেশ তার কাছে মোটেই নতুন নয়। এখানে বাতাসে বাতাসে মিশিয়ে আছে পুরাতন অ্যাডভেঞ্চারের গন্ধ। তার মনের ভিতরে জেগে উঠল বোধ করি নতুন নতুন সম্ভাবনার ইঙ্গিত। কারণ লাঙল পতাকা উত্তোলন করে উদগ্র উৎসাহে এসে চিৎকার করতে লাগল। কমল হচ্ছে দলের মধ্যে সকলের ছোট। সে এর আগে আর কখনো আফ্রিকায় আসেনি বটে, কিন্তু পর্যটকদের পুস্তকে এখানকার বহু রোমাঞ্চকর কাহিনী পাঠ করেছে। তার কাছে আফ্রিকা হচ্ছে এক বিচিত্র রোমান্সের দেশ, যেখানে দিকে দিকে শোনা যায় সিংহ, গন্ডার, হাতি, হিপো আর গরিলার গর্জন। যেখানে জঙ্গলে জঙ্গলে বাঁচতে থাকে জুলু, হটেনটেট ও মাসাই প্রভৃতি অসভ্য যোদ্ধাদের রণদামামা। যেখানে পথে বিপথে পদে পদে অতর্কিতে হয় ভয়াবহ বিপদের আবির্ভাব। কাজেই এখানে এসেও সে সেই নিত্য পরিচিত নাগরিক দৃশ্য এবং একান্ত সাধারণ পোষামানা মনুষ্য জাতীয় জীবেদের একঘেয়ে জনতা দেখে মোটেই তৃপ্ত হতে পারলে না। হতাশভাবে বলল, মোশে রোলা, এখানে এসে মনে হচ্ছে না তো আমার স্বপ্নে থেকে আফ্রিকায় এসে হাজির হয়েছে। এই যে দেখছি বাংলাদেশের মফস্বলের কোনো শহরের মতন একটা জায়গা। রোলা মুখ টিপে হেসে বললেন, এখান থেকে আমরা যাব এরও চেয়ে একটা বড় শহরে, নাম তার নাইরোবি। সেটা হচ্ছে কেনিয়ার রাজধানী। কমল মুখ ভার করে বলল, তাহলে আমরা আফ্রিকায় এসেছি শহরের পর শহর দেখবার জন্যই? আপাতত তাই বটে কমলবাবু। প্রথমে আমাদের গোড়া বাঁধতে বাঁধতে এগিয়ে চলতে হবে। আমাদের সঙ্গে থাকবে অনেক লটবহর, তাঁবু, মোটর, লরি, আগ্নেয়াস্ত্র, একদল আসকারি। আশকারি আবার কি? এখানে আসকারি বলে সিপাহী আর পাহারাওয়ালাকে। কোথায় তারা? ভারতবর্ষে থাকতেই যথাসময়ে তার বার্তা পাঠিয়ে আমার এজেন্টকে সমস্ত ব্যবস্থা করে রাখতে বলেছি। এখনই ব্যস্ত হবেন না, অজ্ঞাত আফ্রিকার বুকে ঝাঁপ দেবার আগে যথাসময়ে সব হাজির থাকবে। কিঞ্চিত আশান্বিত হয়ে কমল বলল, তাহলে এখনো অজ্ঞাত আফ্রিকার অস্তিত্ব আছে? এখনো আছে কমলবাবু, এখনো আছে। কাপড়ের ধারে ধারে থাকে যেমন পাড়, আফ্রিকার চার প্রান্তে আছে তেমনই সভ্যতার বসতি। কিন্তু তার অন্তঃপুর হচ্ছে এমন বিরাট যে সেখানে কোথায় যে কি হচ্ছে আর কি না হচ্ছে আজও কেউ নিশ্চিত রূপে সে সন্ধান রাখতে পারে না। এই তো সবে প্রস্তাবনা, এর মধ্যেই অতিষ্ঠ হয়ে উঠছেন কেন? বুঝতে পারছি কমলের মতো অনেক পাঠকও এর মধ্যেই অতিষ্ঠ হয়ে উঠবার চেষ্টা করছেন। সুতরাং যথাসম্ভব সংক্ষিপ্তভাবেই প্রাথমিক পথের বর্ণনা দিয়ে আমরা মূল ঘটনাক্ষেত্রে প্রবেশ করবার জন্য প্রস্তুত হব। দিন দুই মোম্বাসার দুঃসহ কাঠফাটা উত্তাপ সহ্য করে অবশেষে তারা ট্রেনে চড়ে নাইরোবির দিকে যাত্রা করলেন। দুই দিকে দেখা যাচ্ছে রৌদ্রোজ্জ্বল তৃণাচ্ছাদিত বিস্তীর্ণ প্রান্তর, ঝোপঝাপ, বনজঙ্গল এবং মাঝে মাঝে ধূসর পাহাড়। সেখানে বিচরণ করছে হরিণ, উটপাখি, জেব্রা ও জিরাফের দল। এক জায়গায় খানার ধারে দাঁড়িয়ে জলপান করছিল একটা চিতাবাঘ। ছুটন্ত ট্রেনের দিকে মুখ তুলে তাকিয়েই সে দৌড় মেরে একটা ঝোপের ভিতরে অদৃশ্য হয়ে গেল। বিমল বলল, কুমার, মনে আছে প্রথমবারেই এ অঞ্চলে এসে কি বিস্ময়কর দৃশ্য দেখেছিলুম? সে যেন নানা জাতের জীবজন্তুর বিপুল শোভাযাত্রা। হ্যাঁ, এক জায়গায় ট্রেনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়েছিল একটা দুটো নয়, এক দল সিংহ। এখানকার জীবরাজ্যকে ক্রমেই ধ্বংসের মুখে পাঠিয়ে দিচ্ছে সভ্যতা আর আগ্নেয়াস্ত্র। আজ যা দেখছি, দুদিন পরে তাও হয়তো আর থাকবে না। তারপর সুদূরের রহস্যময় কুয়াশা মাখা নীলবর্ণের ভেতর থেকে ধীরে ধীরে আত্মপ্রকাশ করতে লাগলো এক রৌদ্রবিধৌত পর্বতের মেঘভেদী সমুজ্জ্বল তুষার মুকুট। কমল সবিষয়ে বলল, দারুণ গ্রীষ্মের কবলে ছটফট করছিল, এখন এই যে দেখছি বরফের পাহাড়। হ্যাঁ, ওর নাম কিলিম্যাঞ্জারো। এটা হচ্ছে এখানকার হিমালয়। বাবা মহাদেব এদিকে বেড়াতে এলে ওইখানে গিয়েই ওঠেন। এই বলে সে ভক্তি ভরে দুই হাত যুক্ত করে
বাবা মহাদেবের উদ্দেশ্যে ঘন ঘন প্রণাম করতে লাগলো। কিছুক্ষণ পরে কমল সাগ্রহে বলে উঠল, দেখুন দেখুন, আবার একটা বরফের পাহাড়। হ্যাঁ, মাউন্ট কেনিয়া। মাথায় তুষারের গম্বুজ থাকলেও এ হচ্ছে আগ্নেয় পর্বত, কিলিম্যাঞ্জারোর চেয়ে 2000 ফুট নিচু। ওরই বুকের ভিতরে আছে আফ্রিকার বহু হ্রদ আর নির্ঝরের মুড়ি। দুই চক্ষু বিস্ফারিত করে রামহরি বলল, বাবা, এদেশে একটা নয় দুটো হিমালয় আছে। অবশেষে ট্রেন এসে থামল কেনিয়ার রাজধানী নাইরোবির সুনির্মিত আধুনিক রেল স্টেশন। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কামরা থেকে নামল শ্বেতাঙ্গ যাত্রীর দল, এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কামরায় ছিল যথাক্রমে ভারতীয় ও আফ্রিকার দেশীয় যাত্রীরা। গাড়ি থেকে নেমে পড়ে কমল দীর্ঘশ্বাস ত্যাগ করে বলল, শুনেছিলাম আফ্রিকা হচ্ছে পশুরাজ সিংহের স্বদেশ, কিন্তু হায় রে, এতখানি পথ পার হয়ে এলাম, তবু পশুরাজের একগোছা লেজের ডগা অব্দি দেখতে পেলাম না। প্রায় অর্ধ শতাব্দী আগে ম্যাপে নাইরোবির নাম খুঁজে পাওয়াও সহজ ছিল না। তখন এই জায়গা ছিল সিংহদের শখের বেড়াবার জায়গা। শহরের পত্তন হবার অনেক পরেও বড় বড় রাস্তায় বিচরণ করত সিংহের দল। তাদের ভয়ে রাত্রে কেউ বাড়ির বাইরে পা বাড়াতে ভরসা করত না। বাড়ির ভিতরে থেকেও গৃহস্থদের শান্তি ছিল না, কারণ সিংহরা খাবারের লোভে বারান্দায় উঠে ঘরের দরজা ঠেলাঠেলি করত। শহরে সিংহের কবলে মৃত কয়েকজন শ্বেতাঙ্গের কবর এখনো পাওয়া যায়, কিন্তু সেদিন আর নেই। আজকে নাইরোবি হচ্ছে যে কোনো সভ্য দেশের উপযোগী সম্পূর্ণ আধুনিক নগর। সিংহেরা আধুনিক সভ্যতার পক্ষপাতী নয়, তারা ঘৃণা ভরে এই অঞ্চল ছেড়ে সরে পড়েছে। বাসিন্দারা এখন রাস্তায় শুয়েও ঘুমোতে পারে। এমন সময় স্টেশনের জনতার ভিতর থেকে একটি লোক বেরিয়ে এসে রোলাকে অভিবাদন করলে। লম্বায় সে প্রায় 6 ফুট 3 ইঞ্চি, গঠন অত্যন্ত বলিষ্ঠ, বর্ণ ঘোর কৃষ্ণ, পরনে খাকি রঙের কোট, প্যান্ট ও জুতো। রোলা বললেন, গেলবারে এ ছিল আমার সাফারির সর্দার। এর নাম কামাথি, জাতি কিকু, অত্যন্ত বিশ্বাসী। সাফারি কাকে বলে? লটবহরবাহী কুলির দল। রোলা স্থানীয় ভাষায় কামাথির সঙ্গে আলাপ করতে বললেন। দেখতে দেখতে তার মুখে ফুটে উঠল কেমন একটা দুশ্চিন্তার চিহ্ন। বিনয়বাবু বললেন, মসির রোলা, আপনি কি কোনো অশুভ খবর পেয়েছেন? হ্যাঁ, অশুভ খবর, অত্যন্ত অশুভ খবর। গতকাল আরেক দল শ্বেতাঙ্গ কঙ্গো প্রদেশের দিকে যাত্রা করেছে। এজন্য আমাদের ব্যস্ত হবার কোনো কারণ আছে? নিশ্চয়ই আছে। আমাদের মতো তাদেরও গন্তব্যস্থান হচ্ছে মিকোনো পর্বত। বড়ই দুঃসংবাদ, বড়ই দুঃসংবাদ। দুঃসংবাদ শুনে বিমল নীরব হয়ে রইল। তারপর কুমার বলল, দেখছেন মসির রোলা, শেষটা আমাদের অনুমানই সত্য হয়ে দাঁড়ালো। রোলা মাথা চুলকোতে চুলকোতে বললেন, তাই তো দেখছি। মনুষ্য চরিত্রে আমার চেয়ে যে আপনাদের অভিজ্ঞতা বেশি, এটাও বুঝতে পারছি। কিন্তু কথা হচ্ছে এই, যারা মিকোনো পর্বতের দিকে যাত্রা করেছে তারা কারা? কামাথি, গেলবারে তুমি তো আমাদের দলে ছিলে, সবাইকেই তুমি চেনো। এরা কি তারাই? কামাথি মাথা নেড়ে বলল, আর না কর্তা, এদের কাউকেই তো আমি চিনি না, তবে আমি খবর পেয়েছি এরা আপনাদের কথা কিন্তু জানে। আমার বিশ্বাস একদল রত্নলোভী মানুষ ফ্রান্সেই আপনার ওই 100 ক্যারেট হীরাখানার ইতিহাস জানতে পেরেছে। হ্যাঁ, তারা ধরে নিয়েছে ওই হীরকের জন্মভূমি আবিষ্কার করবার জন্যেই এবার দেশ ছেড়ে আপনি বেরিয়ে পড়েছেন। হয়তো আমাদের পিছনে পিছনেই আছে তাদের চর, কিন্তু শেষ পর্যন্ত পণ্ড হবে তাদের সমস্ত আশা ভরসা। হীরামানিকের লোভে তো আর আমরা আসিনি। খুব সম্ভবত হীরার খনির সন্ধানও আমরা পাবো না। বুড়ো বয়সে জঙ্গলে ঢুকে খুনকারাপি কাণ্ডে যোগ দিতে আমার মন চাইছে না। তুমি কি বলো রামহরি? বাঘার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রামহরি বলল, আমিও তো ওই কথাই বলি বাবু, কিন্তু আমাদের খোকা বাবুর কথা বাদ দিন। চোরানা শোনে ধর্মের কাহিনী। ধর্মের কাহিনী শোনাবার জন্য
এত তোড়জোড় করে সাগর পার করে আমরা এখানে আসেনি রামহরি। আসুক সিংহ, আসুক গন্ডার, আসুক দলে দলে শত্রু, আমরা কারুর তোয়াক্কা রাখি না। থামো বাচাল গোয়ার কোথাকার, ফাঁকা ঢেকির শব্দ বেশি। বিনয়বাবু, আপনি কি ভয় পাচ্ছেন? বিনয়বাবু ভীরু নন মসিয়ে রোলা, তিনি হচ্ছেন আমাদেরই দলে, তবে আমাদের চেয়ে সাবধানী। আচ্ছা মসিয়ে রোলা, গেলবারে যে বন্ধুর সঙ্গে আপনি মিকেনো পর্বতে গিয়েছিলেন তার নাম কি? ক্লেমা, আপনি কি ভাবছেন বুঝেছি না। এবারে যারা মিকোনোর দিকে যাচ্ছে, ক্লেমা নিশ্চয়ই এদের দলে নেই। মিকোনো সম্বন্ধে আমার চেয়ে সে কম বিশেষজ্ঞ নয়, আর হীরাখানার কথা খুনা করেও তাকে টের পেতে দিইনি। আমার দৃঢ় বিশ্বাস এবারে যারা যাচ্ছে তারা হচ্ছে নতুন লোক। তারা জানে না ঠিক কোনখানে গিয়ে আমরা হীরাখানা পেয়েছি, তাই আমাদেরই মুখাপেক্ষী তারা। আপনারা একটু অপেক্ষা করুন, আমাদের কাছ থেকে সব কথা আমি আরো ভালো করে জেনে নিই। রোলা একটু তফাতে গিয়ে কামাথির সঙ্গে স্থানীয় ভাষায় কথোপকথনে নিযুক্ত হলেন। বিমল কুমার মালপত্তর তদারক করতে লাগলো। রামহরিকে নিয়ে বিনয়বাবু একদিকে গিয়ে দাঁড়ালেন। তাদের দুজনেরই মুখ রীতিমতো বিরক্ত। কমল বেচারা কোনো জুটি না পেয়ে বাঘার কাছে গিয়ে বলল, আরে বাঘা, আমরা দুজনেও গল্প করি। বাঘা ল্যাজ নেড়ে তার দিকে মুখ তুলে তাকিয়ে বলল, তোর ওই ঘেউ মানে কিরে বাঘা? বাঘা পিছনের দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠে সামনের দুই থাবা বাড়িয়ে কমলের হাঁটু জড়িয়ে ধরে বলল, একবারের বদলে 4 বার ঘেউ? তবু মানে কিছু বোঝা গেল না তো। ওদিকে খানিক পরে কামাথির সঙ্গে কথা বলে রোলা যখন ফিরে এলেন, তখন তার ভাবভঙ্গি দেখাচ্ছিল অত্যন্ত উত্তেজিত। কুমার বলল, মসে রোলার মুখ দেখে মনে হচ্ছে এইবারে উনি আরও একটা রোমাঞ্চকর গল্প ফেদে বসবেন। ঠিক তাই কুমার বাবু, ঠিক তাই। তবে একটা নয়, দুটো গল্প। যথা? একে একে বলবো। এবারে যারা মিকোনো পর্বতে যাচ্ছে তাদের নায়কের নাম জোফার। কে সে মহাপুরুষ? ফ্রান্সের এক কুখ্যাত দস্যু দলপতি, প্রাণদণ্ডে দণ্ডিত ফেরারি আসামি। তার সঙ্গে আছে আরও 10 জন ইউরোপীয়। নিশ্চয়ই তাদের কেউই মহাত্মা নয়। আর আছে 20 জন দেশীয় আসকারি। তাদের সাফারিতেও আছে 2 ডজন কুলি। মোট 55 জন লোক। বিমল, শুনছো? হ্যাঁ শুনছি বই কি। মসিয়ে রোলা, আমাদের লোক সংখ্যা কত হবে? আমরা 6 জন, আসকারি 12 জন, আর কুলি 30 জন, সব শুদ্ধ 48 জন লোক। যদি মারামারি বাঁধে তবে সংখ্যায় তারা খুব বেশি হবে না। তা হবে না, কিন্তু আমার বিশ্বাস মারামারি বাঁধলে 2 দল থেকেই নিরীহ কুলিরা তাড়াতাড়ি দূরে সরে দাঁড়াবে। আপনার বিশ্বাস বোধহয় ভ্রান্ত নয়। সেক্ষেত্রে 31 জন শত্রুর বিরুদ্ধে আমাদের 18 জনকেই কিন্তু দাঁড়াতে হবে। তা সেজন্যে আমাদের ভয় পাবার কারণ নেই। কিন্তু ভয় পাবার আরেকটা কারণ আছে। আবার কি কারণ? আপনি কেনিয়ার মৌমৌ আন্দোলনের কথা শুনেছেন? আগে হ্যাঁ, খবরের কাগজে পড়েছি। শ্বেতাঙ্গদের বিরুদ্ধে এই মৌমৌ আন্দোলন। ইকিও জাতের অনেক লোক এই আন্দোলনে যোগ দিয়েছে। আচ্ছা, আপনার ওই কামাথিও তো জাতে কিকিও? হ্যাঁ, যদিও কামাথি ওই দলে যোগ দেয়নি, তবু মৌমৌ আন্দোলনের সব কথাই সে জানে। সমস্ত কেনিয়া প্রদেশেই জ্বলছে এখন দারুণ অশান্তির আগুন। তারই খানিকটা শিকা ঘটনাক্রমে ছড়িয়ে পড়েছে আমরা যেদিকে যাচ্ছি সেই দিকে, অর্থাৎ উগান্ডা কঙ্গোর সীমান্ত প্রদেশে। মৌমৌ আন্দোলনকারীদের একটা ভাঙা দল ইংরেজদের তাড়া খেয়ে পালিয়ে এসে ওখানকার পাহাড় জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছে। তারা নাকি মারমুখী হয়ে আছে, তাই তাদের ত্রিসীমানায় যাওয়া এখন নিরাপদ নয়। মসিয়ে রোলা, আমি শুনেছি এই বিদ্রোহীদের যত রাগ সব ইংরেজদের উপরেই। আপনিও শ্বেতাঙ্গ বলে আপনার যদি ভয় হয়, তবে চটপট ছদ্মবেশ ধারণ করে আপনি বরং ভারতীয় হয়ে পড়ুন। রোলা মস্তক আন্দোলন করে বললেন, না বিমলবাবু, ব্যাপারটা অত সহজে উড়িয়ে দেবার নয়। খুব সংক্ষেপে কিছু কিছু কথা বলি, শুনুন। কেনিয়া প্রদেশে কৃষ্ণাঙ্গ জাতির লোক সংখ্যার তুলনায় ইউরোপীয়রা তুচ্ছ, অর্থাৎ 55 লক্ষের ভিতরে মাত্র 42,000। এই সংখ্যায় নগণ্য শ্বেতাঙ্গরা অধিকাংশ ভালো জমি জোর করে নিজেদের দখলে রেখেছে। এখানে খুব ফলাও করে কফির চাষ হয়। শ্বেতাঙ্গরা হাজার হাজার কফির চারা বপন করতে পারে,
কিন্তু কৃষ্ণাঙ্গদের 100-র বেশি চারা বপন করবার অধিকার নেই। ইংরেজরা এখানে নিরঙ্কুশ প্রভু, আফ্রিকানরা হুকুমের দাস মাত্র। তাদের জন্ম যেন কেবল কুলির মতন খেটে মরবার জন্যই। রাজকার্যে শিক্ষিত আফ্রিকানরাও ইংরেজদের ছায়ার পাশেও দাঁড়াতে পারে না। কেনিয়ায় কয়েক জাতের আফ্রিকান বাস করে, কিন্তু তাদের মধ্যে প্রধান হচ্ছে কিকিও জাতির লোকেরা। তারা অধিকতর শিক্ষিত, সংখ্যাতেও প্রায় 10 লক্ষ। তারা আর স্বদেশে প্রবাসীর মতন কৃতদাসের মতন থাকতে রাজি নয়। ন্যায়ত ধর্মত নিজেদের যা প্রাপ্য তারা তা আদায় করে নিতে চায়, এবং এই নিয়েই তাদের সঙ্গে ইংরেজদের বিরোধ বেঁধেছে। কিকুয়েদের বহু লোক মৌ মৌ আন্দোলনে যোগ দিয়ে ঘোষণা করেছে, 1. ইংরেজদের কেনিয়া ছাড়তে হবে, 2. আমাদের প্রাপ্য জমি ফিরিয়ে দিতে হবে, 3. আমাদের স্বায়ত্তশাসন দিতে হবে, এবং 4. আমাদের স্বাধীনতা দিতে হবে। ইংরেজরা একেবারেই নারাজ। বিদ্রোহীরা করেছে অস্ত্র ধারণ। ইংরেজরাও নির্বিচারে কিকিও জাতির উপরে সশস্ত্র অত্যাচার চালিয়েছে, গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, নারী বৃদ্ধ নিরস্ত্রদেরও ক্ষমা করছে না। যারা মৌ মৌ আন্দোলনে যোগ দেয়নি, সন্দেহক্রমে তাদেরও দলে দলে গুলি করে মেরে ফেলছে। বিদ্রোহীরাও কিন্তু দম্বার পাত্র নয়। তারাও প্রতিশোধ নিচ্ছে যে কোনো উপায়ে। যেখানে সুযোগ পাচ্ছে ইউরোপীয়দের হত্যা করছে। ইংরেজরা বিলাত থেকে অসংখ্য সৈন্য আমদানি করেছে। তাদের সঙ্গে আছে বড় বড় কামান আর বোমারু বিমান প্রভৃতি। বিদ্রোহীরা তাই সম্মুখ যুদ্ধে তাদের সঙ্গে শক্তি পরীক্ষা করে না, তারা করে গেরিলা যুদ্ধ। বেকজি দেখলেই তারা জলে জঙ্গলে পাহাড়ে গা ঢাকা দেয়। এইরকম একটা পলাতক দল কোনো গতিকে উগান্ডা কঙ্গোর জঙ্গলে এসে লুকিয়ে আছে। কামাতির মতে তাদের দলে লোক আছে প্রায় 500। বিমল বাবু, একদিকে দস্যু সর্দার জোফার আর আরেক দিকে 500 মৌ মৌ বিদ্রোহী। মাঝখানে পড়ে আমাদের অবস্থা কিরকম আন্দাজ করতে পারছেন কি? এমন সব সম্ভাবনার কথা আগে জানলে আপাতত আমি এ পথে পদার্পণ করতুম না। বিমল কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপরে বলল, কিন্তু ভারতীয়দের উপরে তো মৌ মৌ বিদ্রোহীদের কোনো আক্রোশ নেই। তবে বিমল, তোমার এ কথার মানে হয় না। মৌ মৌ বিদ্রোহের সব খবরই আমি রাখি। এই কেনিয়ায় এসে বাসা বেঁধেছে হাজার হাজার ভারতীয় ব্যবসায়ী। তাদের অনেকেই এখানকার স্থায়ী বাসিন্দা। তাদের মধ্যে আবার এক শ্রেণীর নির্বোধ লোক আছে, যারা 200 বৎসর ইংরেজদের অত্যাচার সহ্য করেও আজ স্বাধীন হয়ে সে দুর্দশার কাহিনী ভুলে গিয়েছে। কেনিয়ার স্বাধীনতা যুদ্ধে যোগ না দিয়েও তারা নিরপেক্ষ হয়ে থাকতে পারত, কিন্তু দুঃখের বিষয় তারা তা করেনি। তারা অত্যাচারী ইংরেজদের সঙ্গে কোনো কোনো বিষয়ে সহযোগিতা করতেও কুণ্ঠিত হয়নি। ফল হয়েছে অত্যন্ত খারাপ। বিদ্রোহীরা ভারতীয়দেরও শত্রু বলে ভাবতে শুরু করেছে। ইতিমধ্যেই কয়েকজন ভারতীয় তাদের হাতে মারা পড়েছে। মসিরোলা তাই নয় কি? ঠিক তাই বিমল বাবু, বিদ্রোহীদের কবলে পড়লে ভারতীয় বলে আপনারাও কিন্তু রেহাই পাবেন না। হ্যাঁ, সব বুঝলুম। কুমার, তোমার মত কি? আমরা এত দূরে এসেছি কিসের জন্য? তুচ্ছ হীরক যা খেয়ালি ধনির কাছে পরম ঐশ্বর্যের মতো, তার লোভে নয়। আমরা এসেছি অ্যাডভেঞ্চারের জন্য, নতুন দেশ দেখবার জন্য, পৃথিবীর অজানা আদিবাসীদের সঙ্গে পরিচিত হবার জন্য। উদ্দেশ্য সিদ্ধ না হলে ফিরে যাব না, এই আমার প্রতিজ্ঞা। বলা বাহুল্য, আমিও তোমার কথায় সায় দিই। বাধা, বিপদ আর মৃত্যুকে ভয় করা আমাদের কোষ্ঠীতে লেখেনি। শক্তির উপরে আমি বরং বুদ্ধিকেই গণ্য করি। আসে যদি শত্রু, তবে বুদ্ধি বলে করব শত্রু সংহার। আমার মূল মন্ত্র হলো আগে চলো, আগে চলো ভাই। ধন্যবাদ বিমলদা, ধন্যবাদ কুমারদা। বিনয়বাবু চোখ রাঙিয়ে বললেন, কমল আবার? মসিয়ে রোলা, আমাদের আশকারির দল, সাফারি আর লটবহর কোথায় আছে? উগান্ডা কঙ্গোর সীমান্তে বেহুঙ্গি গ্রামে। উত্তম, তাহলে আর মাথা ঘামানো নয়, চলুন সবাই বেহুঙ্গির দিকে। আহা, কি সুন্দর বেহুঙ্গি! এ নয় জনপদ, একে বলতে হয় লীলাবতী প্রকৃতির মনোহর নাচঘর। তার মস্ত রঙ্গমঞ্চ সাজানো পূর্বে উগান্ডা থেকে পশ্চিমে কঙ্গোর সীমান্ত পর্যন্ত। দিকে দিকে পাহাড়ের পর পাহাড়, সবুজে ছাওয়া উপত্যকা, মনোরম শৈলবিথিকা, শস্যবোনা ক্ষেত্র, নীলিমা মাখানো হ্রদ, বেনুবনের সারি, এবং দূরে দূরে পরে পরে যেন প্রহরায় নিযুক্ত মরা আগ্নেয়গিরির তুঙ্গ শিখর।
তাদের নাম সিবিনিও, মুহাবুরা, মুহাহিঙ্গা। সূর্যাস্তের সময় চক্ষে জাগে মহিমময় বর্ণাঢ্য দৃশ্য। আবার তুষার মুকুট পরা অথচ অগ্নিগর্ভ জ্যান্ত পাহাড়ও আছে, নাম তার নিয়াম লাজিরা। সূর্যের পর চন্দ্র বিদায় নিলেও পৃথিবীকে এসে তিমিরা বগুণ্ঠনে মুখ ঢাকতে দেন। নৈশ আকাশকে করে রাখে আলোয় আলোকময়, এবং সেই সমুজ্জ্বল আকাশের তলায় গভীর রাত্রির মৌনব্রত ভেঙে দেয় বিনিত্র বনগ্রামবাসীদের মুখর। সব দামামা দূর দূরান্ত থেকে হাওয়ায় ভেসে আসে তাদের রহস্যময় দ্রিমি দ্রিমি ধ্বনি, যেন প্রাগৈতিহাসিক আদিম আফ্রিকার মৃত্যুহীন ভাষা। এমন সব দৃশ্যের ভেতর দিয়ে বিমল ও কুমার প্রমুখ যাত্রা করেছে, যাদের বর্ণনা দিতে গেলে আমাদের গল্প বলা বন্ধ হয়ে যাবে। এত রকম দৃশ্য এবং এত তাড়াতাড়ি দৃশ্য পরিবর্তন পৃথিবীর আর কোথাও কল্পনাতীত। তুষার শুভ্র উত্তুঙ্গ পর্বতমালা, জ্বলন্ত আগ্নেয়গিরি, যোজনের পর যোজন পর্যন্ত বিস্তৃত মহারণ্য, দুষ্পার দুকুলপ্লাবী দুরন্ত নদ নদী, নৃত্যশীল ঝরঝর নির্ঝর, শব্দায়মান জলপ্রপাত এবং দিকে দিকে ছড়ানো হ্রদের পর হ্রদ। এত কাছাকাছি এত বড় বড় হ্রদও আর কোনো দেশে দুর্লভ। ভিক্টোরিয়া, অ্যালবার্ট, এডওয়ার্ড, জর্জ, কিভু, কিঙ্গা, ময়েরু ও টাঙ্গানিকা প্রভৃতি। ভিক্টোরিয়া ও টাঙ্গানিকাকে দেখলে সমুদ্র বলেই মনে হয়, কিন্তু প্রাকৃতিক বৈচিত্র্যের কথা শিকেই তুলে রেখে এখন গল্প কথাই শুরু করি। সবাই যেখান দিয়ে চলেছে তার উত্তরে আছে এডওয়ার্ড হ্রদ ও দক্ষিণে কিভু হ্রদ। যতক্ষণ যাচ্ছিল কেনিয়া ও ইউগান্ডা প্রদেশের ভিতর দিয়ে, ততক্ষণ তারা আধুনিক সভ্যতার সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু এইবারে সকলে এসে পড়ল যেন আদিম পৃথিবীর বন্যজীবনের নির্জনতার মধ্যে। কোথাও মানুষের কণ্ঠস্বর শোনা যায় না, কিন্তু হিংস্র জন্তুদের অস্তিত্ব অনুভব করা যায় যত্রতত্র। বনভূমির জঙ্গল ভেঙে মাটি কাঁপিয়ে চলে যায় হাতির পাল ও হিপোর দল। গাছে গাছে লাফালাফি করে বেড়ায় ছোট বড় নানা জাতের বানররা। একদিন দেখা গেল একদল শিম্পাঞ্জিও। রাত্রে শোনা যায় বনে বনে পশুপতি সিংহদের কণ্ঠে মেঘগর্জনের অনুকরণ এবং ছিচকেচোর হায়নাদের হাঁ হাঁ হাস্যোধ্বনি। কোনো কোনো দিন সকালে উঠে মাটির উপরে দেখা যায় অতি সাবধানী চিতাবাঘের থাবার দাগ। বুরঙ্গা নামে একটি পাহাড়ি জায়গায় তাঁবু ফেলা হয়েছে। অনেক তফাতে মাঝে মাঝে রয়েছে বনবাসী কৃষাণদের সাম্বা বা শস্যক্ষেত। এখানে ওখানে ছোট ছোট গাছের ঝাড় ও ঝোপঝাড়। একটা অজানা পত্রহীন গাছে ফুটে রয়েছে থোকা থোকা রক্তরাঙা ফুল, এবং বহু দূরে দূরে নিম্নভূমিতে সূর্যকিরণে চকচক করে উঠছে কিছু হ্রদের নীল জল। চায়ের পালা সাঙ্গ হওয়ার পর রামহরি মধ্যাহ্ন ভোজনের জন্য রান্নাবান্নার আয়োজনে নিযুক্ত হয়েছে। কমল এসে বলল, রামহরিদা, আজ টাটকা মাংস খাওয়ার স্বাদ হয়েছে। রোজ রোজ কি টিনে প্যাক করা মাংস খেতে ভালো লাগে নাকি? শোনো একবার ছেলের কথা, এই বন মানুষের দেশে কি হুট করে বললেই টাটকা মাংস পাওয়া যায় বাপু? টাটকা মাংস খাবে তো বন্দুক নিয়ে বনের ভিতরে যাও, হরিণ কি পাখি কিছু মেরে আনো। আরে ধ্যাত, সেই পথ যে বন্ধ, তুমি কি জানো না? পাছে শত্রুরা টের পায়, সেই ভয়ে আপাতত আমাদের বন্দুক ছুটতে মানা। তাহলে আর টাটকা মাংস খাবার আবদার ধরেছ কেন? টাটকা মাংসের ভাবনা কি? কাছেই তো দেখলাম চাষাদের হেমা রয়েছে, সেখানে গেলে কি কুকু নিদেন পক্ষে কোনোরও খোঁজ পাওয়া যাবে না? রামহরি দুই চক্ষু বিস্ফারিত করে বলল, ও কমল বাবু, বনে বনে ঘুরে তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হেমা, কুকু, কন্ডু, এসব কি মাথা মুন্ডু বকছো বলো তো? রামহরি, এদেশি ভাষায় হেমা বলতে কুঁড়ে খ, কুকু বলতে মুরগি, আর কন্ডু বলতে ভেড়া বোঝায়। যাও যাও, আর পাটামি করতে হবে না। আমাকে কি আফ্রিকার কাপড়ি ভূত পেয়েছো যে আমার কাছে ওইসব সৃষ্টি ছাড়া কথা কপচাতে এসেছো? ওদিকে তাঁবুর ভিতরে বসে রোলা, বিনয়বাবু, বিমল ও কুমার। বিনয়বাবু বলছিলেন, মশে রোলা, কামাতির খবর বোধহয় ঠিক নয়। আমরা এতখানি পথ এগিয়ে এলাম, ডাকাত জোফারদের কোনোই পাত্তা পাওয়া গেল না তো। মৃত্যুকে দেখা যায় না, সে আসে আমাদের অজ্ঞাত সারে। আমার কিন্তু এই কথা ভেবেই অস্বস্তি হচ্ছে। মৃত্যু আছে আমাদের সামনে না পিছনে, সেটা পর্যন্ত বোঝা যাচ্ছে না। ধরে নাও মৃত্যুও আছে আমাদের সঙ্গে সঙ্গেই। একটু যদি অসাবধান হও
তারপর আর অনুতাপ করবারও ফুরসত পাবে না। সেই দিনই রাত্রি নিয়ে এলো বিপদের প্রথম সংকেত। অন্ধকারে চারিদিকে ঝাঁঝা করছে। তাঁবুর মধ্যে সবাই নিদ্রায় অচেতন। অগ্নিকুণ্ডের ধারে বসে ঢুলছে কেবল একজন প্রহরী। আচম্বিতে বাঘার ক্রুদ্ধ গর্জন। তারপরে রাত্রির স্তব্ধতা বিদীর্ণ করে মানুষের কণ্ঠে তীব্র আর্তনাদ, ধস্তাধস্তির শব্দ। চকিতে টুটে গেল বিমল ও কুমারের সতর্ক নিদ্রা। কুমার, কুমার! আমি উঠেছি। বাঘার চিৎকার, কারা হয়তো ধস্তাধস্তি করছে। বাইরে চলো, ওইদিকে। বাইরে টর্চের আলো ফেলে দেখা গেল অভাবিত দৃশ্য। মাটির উপরে চিৎপাত হয়ে পড়ে ছটফট করছে একটা মনুষ্য দেহ, এবং বাঘা রয়েছে তার গলা কামড়ে ধরে বুকের উপরে চেপে বসে। ততক্ষণে রোলা, রামহরি, বিনয়বাবু, কমল, কামাথি এবং আরও অনেকে চারিদিক থেকে ছুটে এলো। সকলে মিলে বাঘার কবল থেকে রক্ষা করলে লোকটাকে। যদিও তার কণ্ঠদেশটা রক্তাক্ত হয়ে উঠেছে, তবু পরীক্ষা করে বোঝা গেল সে যতটা ভয় পেয়েছে ততটা আহত হয়নি। ডোলা বললেন, একে তো আমাদের দলের লোক বলে মনে হচ্ছে না। না কর্তা, এ হচ্ছে ওয়াইটু জাতের লোক, একেবারে কাপুরুষের অ্যাক্সেস। এত রাত্রে লোকটা কেমন করে এখানে এলো? রাত 2টো বেজে গেছে। এমন সময় এই মারাত্মক অরণ্যে কেউ শখ করে বেড়াতে আসবে না। নিশ্চয়ই এই লোকটা হয় চোর, নইলে গুপ্তচর। চোর তত বিপজ্জনক নয়, কিন্তু গুপ্তচর হচ্ছে ভয়াবহ জীব। আমরা এর ভাষা জানি না, কেমন করে এর পরিচয় পাবো? ওয়াইহুটুদের ভাষা আমিও বুঝি না, তবে এখনই আমি সে ব্যবস্থা করছি। কামাথি, বলুন কর্তা। কামাথি, এ লোকটা চোর কি গুপ্তচর বুঝতে পারছি না। যেমন করে পারো তুমি এর পেটের কথা আদায় করে নাও। পারবে? খুব পারবো কর্তা। বলেই কামাথি তার কোমরে ঝুলানো খাপ থেকে ফস করে শানিত পাঙ্গাখানা বার করে ফেললে। এদেশে তরবারিকে বলে পাঙ্গা। রোলা বললেন, ওকে, তুমি পাঙ্গা বার করলে কেন? ওকে কেটে ফেলবে নাকি? না কর্তা, মরা লোক তো আর কথা কয় না। ওকে টাঙ্গা বার করে ভয় দেখাবো, তবে 2-1টা খোঁচাও দিতে পারি। ও যদি ওয়াইটুফু জাতের লোক হতো তাহলে টাঙ্গার খোঁচা খেয়েও পেটের কথা ফাঁস করতো না। কিন্তু ওয়াইটু জাতের লোকেরা হচ্ছে হায়নার চেয়েও কাপুরুষ। একবার টাঙ্গা দেখলেই সব কবুল করে ফেলবে। উত্তম, আসল কথা যদি আদায় করতে পারো মোটা বকশিস পাবে। কামাথি সেলাম ঠুকে বলল, বহুত বহুত ধন্যবাদ কর্তা। কামাথির উপরে বন্দির ভার অর্পণ করে সবাই আবার ছাউনির ভিতরে গিয়ে বসল। রোলা বললেন, রাত 3:30 বেজে গেছে, আর ঘুমিয়ে কাজ নেই। এখন একটু কফি পেলে মন্দ হতো না। সদাপ্রস্তুত রামহরি তৎক্ষণাৎ কফির জন্য জল গরম করতে গেল। বাঘাকে কোলের কাছে টেনে নিয়ে আদর করে তার মাথা চাপড়াতে চাপড়াতে কুমার বলল, দেখছেন মসে রোলা, আমার বাঘা হচ্ছে মানুষের চেয়ে হুঁশিয়ার চৌকিদার। হ্যাঁ কুমার বাবু, বাঘাকেও ধন্যবাদ না দিয়ে উপায় নেই। কফির পেয়ালা নিঃশেষিত হওয়ার সঙ্গে সঙ্গেই কামাথির আবির্ভাব। রোলা শুধলেন, কি সমাচার কামাথি? কর্তা, সমাচার তো শুভ নয়। লোকটার সত্যই শত্রুপক্ষের গুপ্তচর। ডাকাত জোফারোকে পাঠিয়েছে? হ্যাঁ কর্তা, ও লুকিয়ে আমাদের ভিতরকার খবরাখবর নিতে এসেছিল। তারপর? শত্রুরাও মনে হয় এই পথেই আমাদের পিছনে পিছনে আসছে। তারা কত পিছনে আছে? এই মাইল 3-4 হবে। তাদের উদ্দেশ্য কি? বন্দি তো তা জানে না কর্তা। মসিয়ে রোলা, শত্রু দলের উদ্দেশ্য আমি কিছু কিছু আন্দাজ করতে পারছি। আমরা পথের ঠিকানা জানি, তারা জানে না। খুব সম্ভবত তারা হঠাৎ চড়াও হয়ে আমাদের বন্দি করতে চায়। বিমল বাবু, আপনার অনুমান বোধহয় ভুল নয়। এখন উপায়? উপায় খুব তাড়াতাড়ি, অর্থাৎ দ্বিগুণ বেগে এগিয়ে যাওয়া। আগে তো কোনো রকমে মিকেনো পর্বতে গিয়ে পৌঁছই, পরের কর্তব্য যথাসময় স্থির করা যাবে। কথাতেই তো আছে, বুদ্ধিযস্য বলং তস্য। কিন্তু এই যে রক্তারক্তির উপক্রম, এত হামলার মধ্যে না গিয়ে আমরা যদি আবার ফিরে যাই, শত্রুরা আমাদের পথ আগলে থাকবে, আর ফিরে যাওয়া অসম্ভব। তখনই তাঁবু তোলবার ব্যবস্থা হলো। সূর্যোদয়ের আগেই তারা লটবহর নিয়ে এগিয়ে চলল সদল বলে।
চারিদিক রোদের সোনালি মেঘে ঝলমল করছে, আর শস্যক্ষেত্র নেই। দিকে দিকে দেখা যায় কেবল যেন পরস্পরের সঙ্গে শৃঙ্খলাবদ্ধ ছোট বড় শৈলশ্রেণী, মাঝে মাঝে শ্যামল উপত্যকা, কলরোলে মুখর জলপ্রপাত, মর্মর সঙ্গীতে পূর্ণ বনস্পতি। দূরে তাদের পেছন থেকে আকাশের অনেকটা ছেয়ে দাঁড়িয়ে তুষারমল্লী আগ্নেয় পর্বত নিয়ামলাসিরা। বেলা যখন দুপুর, ঊর্ধ্বশ্বাসে ভীত মুখে ছুটে এসে কামাথি হাঁপাতে হাঁপাতে বলল, কটা কটা, কেবল পিছনে নয়, আমাদের সামনের পথ বন্ধ। এই মাত্র আমাদের এক অগ্রদূত খবর নিয়ে এসেছে, সামনের পথ দিয়েও ছুটে আসছে মৌ বিদ্রোহীদের মস্ত একটা দল। বুদ্ধির যস্য বলং তস্য, আমাদের সামনে শত্রু, পিছনে শত্রু। বিমল, এখন কোন বুদ্ধি বলে তুমি দুদিক সামলে এদের কবল থেকে উদ্ধার লাভ করবে? বিমল কিছুমাত্র ব্যস্ত না হয়ে শান্তভাবেই বলল, সামনের শত্রুদের বিরুদ্ধে দাঁড়াবার ক্ষমতা আমাদের নেই, কারণ শুনেছি তারা সংখ্যায় প্রায় 500, কিন্তু পিছনের শত্রুরা দলে বেশি ভারী নয়। আমরা চাইলে তাদের সঙ্গে শক্তি পরীক্ষা করতে পারি। কিন্তু পরীক্ষার ফলে আমরাই হয়তো পরাজিত হব। তাও অসম্ভব নয়। তবে সে জিজ্ঞাসার জবাব না দিয়ে ফিরে দাঁড়িয়ে বিমল বলল, মসিয়েরোলা, মিকোনো পর্বতে যাওয়ার পথ কি এই একটি মাত্রই? এই অঞ্চলে এই পথ দিয়েই সকলে মিকোনোর দিকে যায়। আমি আর কোনো পথের কথা জানি না। আচ্ছা, কামাতিকে জিজ্ঞাসা করে দেখি। তারপর কামাথির সঙ্গে কথা কয়ে রোলা বললেন, বিমলবাবু, এখান থেকে সামনের দিকে মাইলখানেক তফাতে ডান দিকে যাচ্ছে একটা দুর্গম বন্ধুর সংকীর্ণ পণ্য পথ, কিন্তু সেই পথটা এত ঘুরে ফিরে নানা পাহাড়ের চড়াই উতরাই পার হয়ে মিকোনো পর্বতের কাছে গিয়ে পৌঁছেছে যে সাধারণত কোনো পথিকই তার উপর দিয়ে চলাচল করে না। আপনারা এইখানে অপেক্ষা করুন, আমি পাশের ওই পাহাড়টার উপরে উঠে শত্রুদের গতিবিধি লক্ষ্য করে আসি। পথ থেকে নেমে এবড়ো খেবড়ো জমির উপর দিয়ে অল্প দূর অগ্রসর হলেই সেই জঙ্গলময় পাহাড়টার নাগাল পাওয়া যায়। পাহাড়টা আকারে ছোট, উচ্চতায় 200 ফুটের বেশি হবে না। দেখতে দেখতে ঘন জঙ্গলের মধ্যে বিমলের দেহ অদৃশ্য হয়ে গেল। রোলা উত্তেজিতভাবে কামাথির সঙ্গে দুর্বোধ্য ভাষায় কথা কহিতে লাগল। কুমার বাঘার গলা জড়িয়ে ধরে চুপ করে একটা গাছতলায় বসে রইল, তার মুখ চোখের ভাব পরম নিশ্চিন্তে। দলে রক্ষীরা বন্দুক নিয়ে নাড়াচাড়া করতে লাগলো অতিরিক্ত গম্ভীর মুখে। কুলিরা আসন্ন বিপদের আশঙ্কায় চঞ্চল হয়ে উঠল। দেখলেই মনে হয় তারা যেন পালাবার জন্য পা বাড়িয়ে প্রস্তুত হয়েই আছে। বিনয়বাবু হতাশভাবে বারবার মাথা নাড়তে থাকেন। তাই দেখে কমল অন্যদিকে মুখ ফিরিয়ে ফিক ফিক করে হাসে। রামহরি বলে, হগ বিনয় বাবু, আপনি অত ভাবছেন কেন? বিমলকে আমি মানুষ করেছি, তাকে আমি খোকা বাবু বলে ডাকি বটে, কিন্তু তার মগজটি মোটেই খোকার মতো নয়। তার উপরে বিশ্বাস রাখুন, বিপদ তাকে দেখলে বরং ভয়ে পালায়। কিন্তু বিমল তো অসম্ভবকেও সম্ভব করতে পারবে না। সামনে শত্রু, পিছনে শত্রু, দাঁড়াবো কোথায়? এমন সময় বিমল পাহাড়ের উপর থেকে নেমে আবার সকলের কাছে এসে দাঁড়ালো। রোলা সাগ্রহে জিজ্ঞেস করলেন, কি দেখলেন? দূরবীন দিয়ে দেখলুম জোফারের দল আসছে উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকে, আর মৌ বিদ্রোহীরা আসছে দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে। দুদলই এখান থেকে প্রায় 3 মাইল মতো তফাতে আছে। এখন আমাদের কর্তব্য? এখন কর্তব্য বলতে সামনের দিকে প্রায় দৌড়ে এগিয়ে যাওয়া। নিশ্চিত মৃত্যুর দিকে? না, 1 মাইল দূরে ডান দিকের ছোট অচল পথের কাছে। বুঝেছি, তুমি বড় পথ ছেড়ে ওই পথটাই অবলম্বন করতে চাও, কিন্তু শত্রুরা কি এতই বোকা যে এই তুচ্ছ কৌশলটাও বুঝতে পারবে না? কেন বুঝবে না? কিন্তু অসময়ে বুঝবে, তখন আমরাও তাদের অনায়াসে বাধা দিতে পারবো। বুঝেছেন? আমি আমার যুদ্ধ কৌশল স্থির করে ফেলেছি। চলুন সবাই, বেগে এগিয়ে চলুন, বিলম্বে বরঞ্চ সব পণ্ড হবে। কামাথি, তুমি আমাদের পথ প্রদর্শক হও। আবার হলো যাত্রা শুরু। কুলিদের যাওয়ার ইচ্ছে ছিল না, কেমন করে তারা গোপন খবর পেয়ে গেছে, কিন্তু সশস্ত্র সেপাইদের তাড়নায় তারা যেতে বাধ্য হলো। প্রায় 15 মিনিট পথ চলার পর কামাথি হঠাৎ দাঁড়িয়ে পড়ে একদিকে অঙ্গুলি নির্দেশ করে বলল,
আর এইখানে দুই ধারে দুর্বেদ্য জঙ্গল, মাঝখানে শনিগলির মতো এক ফালি পথ। তিনজনের বেশি লোক পাশাপাশি চলতে পারে না। কামাথি বলল, কেবল কাঠুরেদের জন্যই এই পথের অস্তিত্ব বজায় আছে, আর নইলে কেউ এখান দিয়ে যাওয়া আসা করে না। ওই পথই হবে আমাদের বাঁচবার পথ। কিন্তু ভাই সব খুব হুঁশিয়ার, অজগররা কিন্তু লুকিয়ে থাকে, প্রায়ই তারা ছোবল মেরে মানুষ ধরে। কি সুসংবাদ! শুনলেই অঙ্গ শীতল হয়ে যায়। কিন্তু সেদিন বোধ হয় অজগরদের ছুটির দিন, তারা অন্যত্র বেড়াতে গিয়েছে। প্রায় 40 মিনিট পরে সকলেই নিরাপদে একটা প্রায় প্রান্তরের মতো বড় মাঠের উপরে গিয়ে পড়ল। মাঠের মাঝখানে রোদে ইস্পাতের মতো চকচক করছে জল। বিমল কামাথির দিকে চেয়ে শুধলে, কি ওটা? নদী? আর না, জলাভূমি। আমাদের ওটা পেরিয়ে আবার মাঠের ওপর দিয়ে জঙ্গলে গিয়ে ঢুকতে হবে। আচ্ছা, ওর তলায় কতটা জল আছে? আর কতটার হবে, এই হাঁটুভর জল। বিমল কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে কি চিন্তা করতে লাগলো। কুমার সুদূর পর্যন্ত বিস্তৃত অরণ্যের দিকে তাকিয়ে রইল। সে এর মধ্যেই এদেশি ভাষায় কতগুলো গাছের নাম জেনে নিয়েছে। কোথাও রয়েছে কাগারা বা বিচুটির ঝোপ, কোথাও মুসুঙ্গুরা বা বন্য গোলাপ গাছ, কোথাও মুকেরি বা কালো জাম জাতীয় গাছ, কোথাও রুগানো বা বাঁশবন, কোথাও ঝুলছে সারান্দা বা একরকম গুল্ম, এবং কোথাও বা দোদুল্যমান রুহুগাঙ্গেরি বা হলদে ফুল ফোটা দ্রাক্ষা জাতীয় লতা। অনেক বড় বড় গাছের নাম কুমার এখনও জানতে পারেনি, কিন্তু আগাছার জঙ্গলই সেখানে সবচেয়ে প্রাধান্য বিস্তার করেছে। কণ্টক তরুলতারও সংখ্যা হয় না। তাদের দুষ্প্রবেশ্য বুদ্ধ ভেদ করে মানুষ তো দূরের কথা, বন্য পশুরাও অগ্রসর হতে পারে না। বিমল বলল, মসিয়ে রোলা, এখানকার অরণ্যে কখনো দাবানল দেখেছেন? দেখেছি, সে এক দিগন্ত বিস্তৃত ভয়াবহ কাণ্ড, বর্ণনা করাও সহজ নয়। আচম্বিতে কেঁপে উঠল যেন দিক বিদিক। দুটো চারটে নয়, একসঙ্গে বহু আগ্নেয়াস্ত্রের ভীষণ গর্জন। দুই একবার নয়, বারংবার। বিনয়বাবু সচমকে বলে উঠলেন, ও আবার কি ব্যাপার? শত্রুদের আক্রমণ? আরে ওই ব্যাপারের জন্যই তো আমি অপেক্ষা করছি। বিনয়বাবু, শুম্ভ নিশুম্ভের যুদ্ধ হচ্ছে। তবে কি মৌ বিদ্রোহীরা জোফারের দলকে আক্রমণ করেছে? ঠিক তাই। আমি জানতুম এ অবশ্যম্ভাবী। আমি কাঁটা দিয়েই কাঁটা তুলতে চেয়েছিলুম। মাঝখান থেকে আমরা যথাসময় সরে এসেছি। জোফারের দল এসে পড়েছে মৌ বিদ্রোহীদের সামনাসামনি। এটাই তো আমার রণকৌশল। কমল প্রায় নাচতে নাচতে বলল, বিমলদা, আপনার কথাই সত্য। বুদ্ধিযশ বলন্তস্য। তখনও আওয়াজের পর আওয়াজ হচ্ছে গুরুম গুরুম করে। আকাশে কান্তারে পাহাড়ে প্রান্তরে ছুটোছুটি করছে সেই ধ্বনির প্রতিধ্বনি। জোফর বাবাজি হেলে ধরতে এসে কেউটা সামনে পড়ে গেছে, তার আর রক্ষা নেই। বিমল, তুমি আমার অভিনন্দন নাও। অদ্ভুত এই বুদ্ধির খেলা। কি গো বিনয় বাবু, কি বলেছিলুম? কিন্তু জোফারের দলকে সাবার করতে বিদ্রোহীতে বেশিক্ষণ লাগবে না বিমল বাবু। তারপর তারা যদি আমাদের খোঁজ করে? আমাদের খোঁজ পাবে না। জোফারদের মতো তারাও তো জানে না যে আমরা মিকেনো পর্বতে যেতে চাই। কিন্তু কিন্তু তবু যদি তারা আমাদের পিছু নেয়? তারা আমাদের পিছু নিতে পারবে না। কে তাদের বাধা দেবে? দাবানল। মানে? তাদের আর আমাদের মাঝখানে থাকবে দারুণ দাবানল। কোথায় দাবানল? সেই ভয়ঙ্করকে আমন্ত্রণ আমরাই করব। পাহাড়ের টঙে উঠে চারিদিক দেখতে দেখতে সব প্ল্যান আমি স্থির করে ফেলেছি। দেখছেনই তো, এখানকার জঙ্গল রোদে পুড়ে বারুদের মতো হয়ে রয়েছে। এই জঙ্গলে আগুন ধরিয়ে দেওয়া যে কত সহজ, তা আশা করি আপনি বুঝতে পারছেন। বন্দুকের আওয়াজ এইবারে কমে আসছে। কামাথি আর তার সাঙ্গপাঙ্গদের হুকুম দিন, এখনই তারা জঙ্গলে আগুন ধরিয়ে দিক। আর মাত্র আধা ঘন্টার মধ্যেই দিকে দিকে তাধীন তাণ্ডবে মেতে উঠবে প্রমত্ত দাবানলের লেলিহান শিখা। রোলা একেবারে চমৎকৃত। কমল ভয় ভয় বলল, দাবানল যদি আমাদের আক্রমণ করে? অসম্ভব। তার কারণ, প্রথমত হাওয়ার গতি বিদ্রোহীদের দিকে, আর দ্বিতীয়ত এদিকে আছে কেবল ধুধু খোলা মাঠ আর জলাভূমি, আর আমরা জল আরও ওপারে গিয়ে দাঁড়াবো। 15-16 জন লোক
ছুটে গিয়ে অরণ্যের নানা স্থানে ভালো করে পেট্রোল ঢেলে ও ছড়িয়ে দিলে। তারপরে জ্বলন্ত দ্বীপশলাকার ছোঁয়া পেয়ে এখানে ওখানে দপদপিয়ে জ্বলে উঠল কয়েকটা খণ্ড খণ্ড আগুন। অনতিবিলম্বে সব আগুন একাকার হয়ে সৃষ্টি করলে এক প্রকাণ্ড, অখণ্ড ও প্রচণ্ড অগ্নিকাণ্ড। দেখতে দেখতে ক্রমেই বেড়ে উঠতে লাগলো সেই দীপ্যমান অরণ্যের জ্বালাময় পরিধি। তখন খোলা মাঠে যারা দাঁড়িয়েছিল তাদেরও সর্বাঙ্গ যেন বিষম উত্তাপে ঝলসে যেতে লাগলো। জাগ্রত বায়ুতরঙ্গে ইতস্তত ছড়িয়ে পড়ল রাশি রাশি অগ্নিকণা। বিমল চেঁচিয়ে বলল, সবাই আরো দূরে চলো, জলাভূমির ওপারে। তারা যখন জলার ওপারে গিয়ে উঠল, সীমাবদ্ধ অগ্নিকাণ্ড তখন পরিণত হয়েছে বিরাট এক সীমাশূন্য দাবানলে, যা ক্রমেই অধিকতর বিস্তৃত ও বিভীষণ হয়ে চমকপ্রদ অগ্নুতগার করে যেন দৃশ্যমান সব কিছুকেই করতে চায় ভস্মস্যাৎ। সেই ঘোর শব্দময় অরণ্যানীর এদিক থেকে ওদিক পর্যন্ত দৃষ্টি জুড়ে হাজার হাজার ক্রুদ্ধ অগ্নিসর্প আকাশ নীলিমাকে রক্তারক্ত করে মারতে লাগলো ছোবলের পর ছোবল, এবং নীড় থেকে বিতাড়িত হয়ে শূন্য মার্গে উঠতে লাগলো হাজার হাজার ত্রস্ত বিহঙ্গ। নিচেও সেই নিষ্ঠুর সর্বগ্রাসী দাবানলের কবল থেকে নিস্তার লাভ করবার জন্য বন থেকে বেরিয়ে পড়ে মাঠের ওপর দিয়ে একসঙ্গে ছুটে পালাতে লাগলো দলে দলে হাতি, সিংহ, গন্ডার, হিপো, বরাহ, বন্যমহিষ, জেব্রা ও নানা জাতের হরিণ প্রভৃতি। সেই দীপ্তোজ্জ্বল অরণ্যের দিকে নির্নিমেষ নেত্রে তাকিয়ে বিজয়োৎফুল্ল কণ্ঠে বিমল বলল, এই আমার অগ্নিষ্ঠম যজ্ঞ, এর মধ্যে আহুতি দিতে চাই শত্রুদের প্রাণ পতঙ্গ। যে দাবানল জ্বালালুম কয়েকদিনের আগে তা নিভবে না। এইবারে অগ্রসর হও মিকেনো পর্বতের দিকে, পথ এখন সম্পূর্ণ নিরাপদ। আগ্নেয়াস্ত্রের গর্জন তখন আর শোনা যাচ্ছিল না। শেষ হলো স্কেরি টেলসের আজকের নিবেদন। হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিমল কুমার অ্যাডভেঞ্চার মানধাতার মুল্লুকে প্রথম পর্ব। আজকের গল্প পাঠে ছিল শুভ, বিমল, রামহরি, কামাথি এবং বাকলির ভূমিকায় আমি শ্রীরূপ, কুমারের চরিত্রে অভিক, বিনয়বাবু এবং মিস্টার রোলার চরিত্রে সৌরভ সাহা, কমল এবং মিস্টার রোলার বন্ধুর চরিত্রে কুমারজিৎ। আজকের গল্পের সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা চাইলে তোমাদের লেখা গল্প আমাদের স্কেরি টেলসের জন্য পাঠাতে পারো, তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের ন্যূনতম শব্দসীমা যেন অবশ্যই 5000 হয়, এবং গল্পের সঙ্গে গল্পের একটি সার সংক্ষেপ তোমরা 250 শব্দের মধ্যে লিখে আমাদের অফিসিয়াল মেল আইডিতে ডক ফাইলের সাথে পাঠিও। যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে সরাসরি আমার ফেসবুকেতে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা চাইলে আমাদের স্কেরি টেলসের ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। আজ আমরা আমাদের পাশে পেয়েছি থ্রিল চার্জার থেকে অভিক, রোমাঞ্চ বাংলা থেকে সৌরভ সাহা এবং দি ট্রিনিটি থেকে কুমারজিৎকে। ওদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। ওদের চ্যানেলগুলোর লিঙ্কও নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। অবশ্যই কিন্তু তোমরা ওদের চ্যানেলগুলো ভিজিট করো। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং তার সাথে রিপ্লাইও দিই। আমাদের আজকের গল্পটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটাকে লাইক করো, সকলের সাথে গল্পটা শেয়ার করো, এবং এখনো যদি বন্ধু তুমি স্কেরি টেলসকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে স্কেরি টেলসকে সাবস্ক্রাইব করে নাও এবং সেই সঙ্গে নোটিফিকেশনের বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে নাও।
যাতে নতুন গল্প আসার সঙ্গে সঙ্গে সবার আগে তুমি জানতে পারো। তাহলে আজকের মতো এইটুকুই। আগামীকাল ঠিক রাত্রি 10টায় মানধাতার মুল্লুকের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের জন্য ফিরে আসছি।